আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথ সবাইকে স্বাগত। সাথে আছি তোমাদের জাহিদুল ভাইয়া। আশা করি সবাই ভালো আছো। আহ, তো আমার ভয়েস এবং আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখা যাচ্ছে কিনা আমাকে একটু ক্লিয়ার করে আহ, জানাই দাও, আমাকে একটু কমেন্টে জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আর যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছে কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দিবে। আর তোমরা ইতিমধ্যে বুঝতে পারতেছো যে আজকের ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট। তোমাদের আজকে হচ্ছে সসীম ধারা, ঠিক আছে? তো অনুশীলনী 13.2 অধ্যায় 13 থেকে আমরা ইতিমধ্যে 13.1 থেকে একটা রিভিশন ক্লাস নিয়েছি। এখানে আমি চেষ্টা করি তোমাদের প্রতিটা ম্যাথ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো বলেই দিই। আর তারই ধারাবাহিকতায় আজকে আমাদের রিভিশন ক্লাস 2। তো এই অধ্যায় 13 থেকে আমরা মাত্র দুইটা রিভিশন ক্লাস নিয়েছি। তো গতদিন গেছে একটা আর আজকে একটা, ঠিক আছে? তো এই আজকের ক্লাসটা শেষ, মানে আজকে এই অধ্যায়টা শেষ হবে। তো আর ইতিমধ্যে তোমরা জানো যে অধ্যায়টা কতটা ইম্পর্টেন্ট এই ধারা। তো অনেকেরই ধারার উপর টার্গেট থাকে যে ধারা থেকে সৃজনশীল আসলে ইনশাল্লাহ পারবো। তো এখান থেকে আমাদের কিছু তোমাদের সূত্র আছে, ঠিক আছে? 5-6টা সূত্র আছে। তো সূত্রগুলো যদি তোমরা পারো, যদি বুঝো, তাহলে সূত্র অ্যাপ্লাই করি তোমরা ম্যাথগুলো ইজিলি করতে পারবে। ওকে? তো তোমরা যারা আজকে ক্লাসে জয়েন হয়েছো কাইন্ডলি ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও এবং কমেন্ট তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আর কে কোথা থেকে যুক্ত আছো, যে, কে কোন বিভাগ থেকে, কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছো, কাইন্ডলি একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। হ্যাঁ, তোমরা একটু দ্রুত কমেন্ট করো ভাইয়া। আমরা যারা ক্লাস ইতিমধ্যে জয়েন করছো দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও কে কোথা থেকে যুক্ত আছো। তোমরা একটু অপেক্ষা করো, আমরা ক্লাস শুরু করে দিব। আর তোমরা যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছো তোমরা অবশ্যই আমাদের গ্রুপে ক্লাসে শেয়ার করে দেবে তোমরা। ওকে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেই।
তো দেখো ভাই, এই অধ্যায়ে আমি তোমাদের প্রথমে অধ্যায়টা 13.2 এই অনুশীলনের সম্পর্কে একটু ধারণা দেবো। তো দেখো, যে সূত্রগুলো ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে যদি তোমাদের একটু ধারণা দিই। দেখো, আর ইতিমধ্যে আমরা তোমাদের এই যে দূরত্ব উচ্চতা অধ্যায় 10, তারপর ত্রিকোণমিতি অধ্যায় 9, এগুলো প্রতিটি অধ্যায় শেষ করেছি। তোমরা রেকর্ড ক্লাস যারা ক্লাসগুলো করতে পারো না বা পাও না, তারা রেকর্ড ক্লাসগুলো অবশ্যই আমাদের পেজে পাবে, এবং আমাদের একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাসগুলো আপলোড করা হয় ক্লাস শেষে। তো দেখো, তাহলে আমরা আজকে 13.2, ঠিক আছে, আহ, এই যে, তো আমরা গত ক্লাসে অনুশীলনী 13.1 এটা শেষ করেছি। তো আজকে আমরা 13.2। দেখো ভাই, এখানে কিছু ইম্পর্টেন্ট সূত্র আছে। যেহেতু আমাদের সময় কম, আহ, সেহেতু আমি তোমাদের বই থেকে বলে দেবো যে এই সূত্রগুলো, এখান থেকে এই সূত্রগুলো পড়বা, একটু দাগিয়ে নিবা। আর আমার ক্লাসগুলো তোমাদের এখন আপাতত নোট করার প্রয়োজন নেই। আমি যে ম্যাথগুলো করে দেবো ওইগুলো তোমাদের পরবর্তীতে আমি নোটটা ক্লাস শেষে নোটটা তোমাদের আমাদের পেজ এবং গ্রুপে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আপাতত এখন নোট করার প্রয়োজন নেই, তোমরা শুধু খাতা কলম, তারপরে মেইন বইটা নিয়ে বসো। আর যেগুলো বলবো সেগুলো, যেগুলো ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো বলবো, যেগুলো বারবার প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরিয়ে, তো সেই প্রশ্নগুলো তোমরা দাগিয়ে রাখবে, ঠিক আছে। একটা কালার পেন নিবে। আর যে ম্যাথগুলো ভাই করাবো সেই ম্যাথগুলো একটু বোঝার চেষ্টা করবে, ওকে। আশা করি আমি বুঝতে পারছো। তো দেখো, 13.2 এখানে আছে ধারার বিভিন্ন সূত্র। তো দেখো, 13.1 ছিল, অধ্যায়টার নাম হচ্ছে ভাই সসীম ধারা, ওকে। এই যে দেখো, অধ্যায়ের নাম হচ্ছে সসীম ধারা। আর তোমাদের সসীম ধারার ভিতরে তোমাদের 19 এর বইতে তোমাদের এই যে সসীম ধারা, এই অনুশীলনীতে তোমাদের আহ 13.1 এবং 13.2 এখানে দুইটা ধারা আছে। এখানে 13.1 হচ্ছে তোমাদের আহ দেখো, 13.1 হচ্ছে তোমাদের সমান্তর ধারা, ওকে। 13.1 এই অনুশীলনীতে তোমাদের সমান্তর ধারা নিয়ে সবগুলো ম্যাথ, এবং 13.2 এই 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 মানে এই অনুশীলনীতে তোমাদের গুণোত্তর ধারা নিয়ে সব ধরনের ম্যাথ, ঠিক আছে। তো দেখো, তো ইতিমধ্যে আমরা তাহলে সমান্তর ধারা শেষ করছি, তাহলে আজকে আমরা গুণোত্তর ধারা শেষ করবো। তো দেখো, এখানে গুণোত্তর ধারা, এখানে একটা সূত্র আছে, সূত্রগুলো লাগবে। দেখো, তো এই বিভিন্ন সূত্র দেখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এই সূত্রটা লাগবে। আমি বলে দেবো কোন কোন সূত্রগুলো তোমরা পড়বে, এগুলো একটু দাগিয়ে রাখবে, ওকে। আর এই সূত্রগুলো হুবহু ম্যাথে অ্যাপ্লাই করে তাহলে তোমরা ম্যাথগুলো সমাধান করতে পারবে। দেখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তো স্বাভাবিক সংখ্যার বর্গ, স্বাভাবিক সংখ্যা কি, মানে 1 2 3 4 5, এগুলো সব স্বাভাবিক সংখ্যা, ওকে। তো দেখো, এগুলো বর্গের সমষ্টি। তাহলে বর্গ কি, বর্গ হচ্ছে যাইয়া মানে উপরে প্রতিটা স্বাভাবিক সংখ্যার উপরে স্কোয়ার, তো সেটা হচ্ছে বর্গ, ওকে। আর সমষ্টি মানে কি, সমষ্টি হচ্ছে যোগ। তাহলে প্রতিটা স্বাভাবিক সংখ্যা যোগ 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 দিতে হইবে, তার উপরে স্কোয়ার দিতে হইবে, ঠিক আছে। তো এই যে দেখো, তো এখানে আমরা n সংখ্যক, এই যে দেখো, মনে করি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিকে SN দ্বারা প্রকাশ করছি, ওকে। SN দ্বারা প্রকাশ করবো। আর তাহলে SN সমান সমান কি হইবে, এই যে সূত্রটা হইবে, এই যে দেখো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n স্কোয়ার। তো এই সূত্রটা এইভাবে মানে আর কি এই আকারে থাকবে। তাহলে সূত্রটা কি, মেন সূত্রটা হয়েছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র কি, সূত্র হচ্ছে এইটা। এইখানে তোমাদের সূত্রটা কিভাবে আসছে সেইগুলো আর কি প্রমাণটা করা আছে আর কি। তো যাই হোক, তোমাদের এগুলো করা দরকার নাই, এগুলো তোমরা পরবর্তীতে শিখে নিবে। তো তোমাদের যেটা দরকার আসলে ম্যাথ করার ক্ষেত্রে এখন খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই সূত্রটা, ওকে। তো এই সূত্রটা তোমরা একটু দাগিয়ে রাখবে। এইটা হচ্ছে কি ভাই, এই সূত্রটা মুখস্থ করে ফেলবে একদম। যে সূত্রটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আর ভাই, এই সূত্রগুলো হুবহু তোমাদের এমসিকিউ চলে আসে, ঠিক আছে, এই ধারার অধ্যায় থেকে। তো দেখো, আরো কয়েকটা সূত্র আছে, সেই সূত্রগুলো যদি তোমাদের যদি একটু দেখাই দিই, আশা করি বুঝতে পারবে। তো দেখো, এর পরের পেজে দেখো, তো এখানে আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তো ইতিমধ্যে আমরা বর্গের সমষ্টি পড়েছি, সমষ্টি সূত্রটা দেখেছি। এবার এবার আমরা ঘনের সমষ্টি নির্ণয় সূত্রটা দেখবো। তো ঘন মানে কি, কিউব, ওকে। তো দেখো, এই যে SN দ্বারা প্রকাশ করছি। তো কিউব মানে কি, স্বাভাবিক সংখ্যা, এখানে স্বাভাবিক সংখ্যা আছে, স্বাভাবিক সংখ্যা তো 1 2 3 এইভাবে থাকবে n পর্যন্ত আর কি। তো এন মানে কি, এন মানে এন পর্যন্ত মানে চলতে থাকে, এন এর জায়গায় আরো সংখ্যা বসবে আর কি। তো এইভাবে তার গণ মানে কি, প্রতিটা স্বাভাবিক সংখ্যার উপরে কিউব আর কি, ঠিক আছে। তো দেখো, এইটা সূত্র কোনটা, এইটা সূত্র হচ্ছে ভাই এইটা, ঠিক আছে। এই যে এই সূত্রটা জাগিয়ে রাখবে। আর এইগুলো তোমাদের জাস্ট প্রমাণ, এগুলো পড়ার দরকার নাই, জাস্ট তোমরা সূত্রগুলো পড়বে, ঠিক আছে। আর এখানে দেখো, প্রয়োজনীয় সূত্র, এই যে সূত্র দুটোর কথা ইতিমধ্যে বলেছি তোমাদের, সেখানে দেখো এইখানে এই যে ছকটা আছে আমাদের মেন বইয়ে, এই ছকটার ভিতরে প্রতিটা সূত্র আছে। আর তো এই তিনটে সূত্র যদি তোমাদের আবার একটু আলোচনা করে দেখো ভাইয়া, তাহলে বুঝতে পারবে। এখানে দেখো কি আছে, এক 1 + 2 + 3 প্লাস n। তো এইটা কি ভাইয়া, এখানে কি আছে, এখানে শুধু স্বাভাবিক সংখ্যা। 1 নাম্বার সূত্রটা কি ভাইয়া, শুধু স্বাভাবিক সংখ্যার যোগফল, ঠিক আছে, মানে যোগফল বা শুধু স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র। ভাই আবার বলি, 1 নাম্বার যে সূত্রটা আছে সেইটা হচ্ছে শুধু স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র, হচ্ছে 1 নাম্বারটা।
আর 2 নম্বর সূত্রটা কি? 2 নম্বরটা হচ্ছে এখানে দেখো স্বাভাবিক সংখ্যা আছে যেহেতু, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এখানে যেহেতু স্কয়ার আছে সেহেতু হবে বর্গ, তো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে 2 নম্বর সূত্রটা। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। এরপরে দেখো 3 নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে কি, এইখানে দেখো স্বাভাবিক সংখ্যা যেহেতু আছে তাহলে হবে কি, আর যেহেতু এখানে কিউব আছে, দেখো প্রতিটার ক্ষেত্রে কিউব আছে, তো দেখো এখানে হবে কি স্বাভাবিক সংখ্যার ঘনের, এই যে লাস্টে যেটা বলছিলাম, এই যে দেখো স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয়ের সূত্র। তো এই 3 নম্বর সূত্রটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি নির্ণয়ের সূত্র, ঠিক আছে। তো এই সূত্র তিনটা তোমাদের অবশ্যই এই অধ্যায় ম্যাথগুলো করার ক্ষেত্রে অবশ্যই দরকার পড়বে। তো এই সূত্র এইখান থেকে এই সূত্র তিনটা মাস্ট বি লাগবে ভাই, এই সূত্র তিনটা, ঠিক আছে। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছে রাজিয়া সুলতানা রেনু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তোমরা যারা ইতিমধ্যে আমাদের ক্লাসে যুক্ত হয়েছে অবশ্যই ক্লাসে শেয়ার করে দিবে এবং কমেন্টে অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিবে, ঠিক আছে, যাতে আমরা লাইভে প্রচুর তোমাদের যারা সহপাঠী আছে অসংখ্য, তো তারা যেন সবাই একসাথে আমরা ক্লাসগুলো করতে পারি, ঠিক আছে। তোমাদের কাছে ভাই একটাই আমার আবদার যে তোমরা ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবে তোমাদের আইডিতে, এবং তোমরা যদি অন্য কোনো গ্রুপে যুক্ত হয়ে থাকো অবশ্যই সেই গ্রুপে শেয়ার করবে। ওকে, দেখো যখন আমাদের লাইভে অনেক অনেক স্টুডেন্ট একসাথে ক্লাস করবে তখন দেখবে আমাদের ক্লাসের ধরনও চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, মানে বোঝানোর স্টাইল চেঞ্জ হয়ে যায় খুব সুন্দরভাবে, তখন আমরা আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। তো যাই হোক, আমাদের বোঝানোর যত সম্ভব চেষ্টা করি, ঠিক আছে, তোমাদের সহজভাবে বোঝানোর জন্য কোথাও কমতি রাখি না। দেখো ভাইয়া, আমি যেভাবে পেইড ক্লাসে বুঝাই সেভাবে আমি অফলাইনে যেভাবে পড়াই আর কি, সেইভাবেই তোমাদের বোঝানোর চেষ্টা করি খুবই সুন্দরভাবে ভাইয়া। এগুলো ফ্রিতে যে ক্লাসগুলো হয় সেগুলো কিন্তু একদম পারফেক্ট, একদম পারফেক্ট একটা যে ক্লাস সেভাবে কিন্তু বোঝানো হয় না যেগুলো ফ্রি ক্লাস হয়, কিন্তু আমার এখানে দেখো খুবই সুন্দরভাবে ক্লাসগুলো বোঝানো হয়। দেখো এরপরে আমার মেইন যে সূত্রগুলো সেখানে চলে যাব। তো গুণোত্তর ধারা, এখন দেখো আমরা এই গুণোত্তর ধারা চলে এসেছি। দেখো গুণোত্তর ধারা আর ক্ষেত্রে যে সূত্রগুলো তোমাদের লাগবে, দেখো গুণোত্তর ধারা কিভাবে গুণোত্তর ধারা কিভাবে প্রকাশ করে, দেখো সেই যে সূত্রটা দেখো এইভাবে প্রকাশ করে গুণোত্তর ধারা, ধারা এইভাবে থাকে এ প্লাস এ আর। তো যাই হোক, এখানে হচ্ছে কি ধারাটি প্রথম পদ এ, দেখো গুণোত্তর ধারার ক্ষেত্রে দ্বারা প্রথম পদকে ধরবো এ, এইটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। ওকে, তো যাই হোক, তাহলে আমরা গুণোত্তর ধারা যে সূত্রগুলো ইম্পর্টেন্ট সূত্রগুলো যদি একটু দেখার চেষ্টা করি, দেখো গুণোত্তর ধারার সাধারণ পদ, ঠিক আছে, গুণোত্তর ধারার সাধারণ পদ কি, দেখো গুণোত্তর ধারার সাধারণ পদ হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এগুলোকে সাধারণ পদ বলে। ওকে, তো দেখো প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করবো, এ দ্বারা প্রকাশ করবো। ওকে, প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করবো, তারপর দেখো দ্বিতীয় পদকে কি দ্বারা প্রকাশ করবো, এ আর দ্বারা, গুণোত্তর দ্বারা ক্ষেত্রে ভাইয়া, গুণোত্তর দ্বারা ক্ষেত্রে দ্বিতীয় পদকে প্রকাশ করবো এ আর দ্বারা, তৃতীয় পদকে এ আর স্কয়ার, আর চতুর্থ পদকে এ আর কিউব, ঠিক আছে। তাহলে দেখো গুণোত্তর ধারার এনতম পদ কি হবে, তাহলে এই সূত্রটা তোমাদের লাগবে। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, 99% এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এনতম পদ 100%, 99 কি 100%, দেখো এনতম পদ, দেখো গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদ নির্ণয় সূত্র কি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, এন তম পদ নির্ণয় সূত্র আছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এখানে এ কি, এ হচ্ছে ধারা প্রথম পদ, আর কি, আর হচ্ছে ধারা সাধারণ, সাধারণ কি ভাই বলতো, অনুপাত। ওকে, এটি কিন্তু অন্তর না, অন্তর ছিল কখন, অন্তর ছিল সসীম ধারার ক্ষেত্রে। ওকে, অন্তর ছিল সসীম ধারার ক্ষেত্রে, আর তোমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে হবে কি সাধারণ অনুপাত, আর অনুপাত মানে ভাগ। তো দেখো তাহলে এখানে অনুপাতকে আর দ্বারা প্রকাশ করছি, আর তোমাদের সসীম ধারা মানে ওটা তো ছিল, তোমাদের কি ছিল ওইটা, দেখো এইখানে তোমাদের বলি, দেখো সমান্তর ধারার ক্ষেত্রে, সমান্তর ধারার ক্ষেত্রে আমরা সাধারণ অন্তরকে প্রকাশ করছি ডি দ্বারা। ওকে, আর তোমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাতকে প্রকাশ করবো আর দ্বারা আর কি। তো এই আর কে প্রকাশ করবো সাধারণ অনুপাত দ্বারা। ওকে, মানে সাধারণ অনুপাত হচ্ছে আর দ্বারা প্রকাশ করে সাধারণ অনুপাতকে। তো দেখো এইখানে কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো তোমাদের এখানে যদি করার সময় করিয়ে দেবো না, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আর এই উদাহরণগুলোর সেম অনুরূপ অঙ্কগুলো আমাদের অনুশীলনীতে আছে, সেগুলো আমরা করবো অবশ্যই। তো দেখো তাহলে আমাদের এখানে প্রথমে গেল কি এই তিনটে সূত্র গেল, ঠিক আছে। আর আরেকটা কথা বলি তোমাদের, এই যে তোমাদের সসীম ধারা এই অধ্যায় 13.1-এ মাত্র 13.1-এ ভাইয়া ছিল মাত্র দুইটা সূত্র, 13.1-এ ছিল ভাইয়া মাত্র দুইটা সূত্র থেকে আমরা 13.1 শেষ করতে পারছি। আর আজকে 13.2 দেখো কটা সূত্র লাগে, এইখানে দেখো এই যে তিনটে সূত্র, এই ছকের তিনটে সূত্র ভাই 100% তোমার মুখস্থ করে ফেলবে। এই সূত্র তিনটে হুবহু তোমাদের এমসিকিউ তে চলে আসবে। ওকে, হুবহু ভাইয়া এমসিকিউ তে চলে আসবে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ আল নাকিব। হ্যাঁ, ঠিক আছে ভাই, তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত আছো অবশ্যই তোমরা ক্লাসে শেয়ার করে দেবে এবং কমেন্ট বক্সে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, তোমরা যারা যদি কোনো কলেজ সরি স্কুলের কোনো গ্রুপে যুক্ত থাকো বা অন্য কোনো গ্রুপে যদি যুক্ত থাকো তাহলে সেখানে অবশ্যই আমাদের ক্লাসে শেয়ার করে দিবে। তো দেখো এখানে আমাদের প্রথমে লাগবে এই তিনটে সূত্র 100% লাগবে। এরপর দেখো এরপর লাগবে কোনটা, এই যে এই একটা সূত্র পড়লাম, এই যে এখানে এই সূত্রটা লাগবে 100%।
এই যে সূত্র n তম পদ। তারপরে দেখো এরপরে আছে কি গুণোত্তর ধারা n পদের সমষ্টি, n তম পদের সমষ্টি নির্ণয় সূত্র। ভাই দেখো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা n তম পদের সমষ্টি নির্ণয় সূত্র করছিলাম কয়টা ভাইয়া? একটা। সেটা যদি তোমাদের একটু দেখাই, দেখো কোনটা বলতো? এই যে n তম পদের সমষ্টি নির্ণয় সূত্র কোনটা করছিলাম? এই যে এসএন সমান সমান কি n/2 ইন্টু 2 প্লাস n-1 ইন্টু ডি। এই সূত্র 100% তোমাদের অবশ্যই জানতে হবে। তো এইটা ছিল 4.1 সূত্র। ওকে, মানে সমান্তর ধারার ক্ষেত্রে। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে তোমাদের ওইখানে ছিল একটা সূত্র সমান্তর ধারার ক্ষেত্রে, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে ভাইয়া দুইটা সূত্র। ভাইয়া n তম পদ নির্ণয়ের দুইটা সূত্র, তো দুইটা সূত্র আলাদা আলাদা সূত্র, ঠিক আছে? কিন্তু এখানে ম্যাথ করার ক্ষেত্রে যে সূত্রটা অ্যাপ্লাই হবে আর কিভাবে বুঝবো যে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে, সেটা আমরা অবশ্যই একদম ইজিতে বুঝতে পারবো, কোনো সমস্যা হবে না। তো অবশ্যই তোমার ক্লাসে থাকো। দেখো দেখো এখানে গুণোত্তর ধারার n তম পদের সমষ্টি নির্ণয় সূত্র। তো দেখো এখানে গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্রকে এসএন দ্বারা প্রকাশ করবো। তাহলে কি হবে? দেখো এই এসএন সমান সমান a প্লাস 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস r। এই সূত্রটা কখন অ্যাপ্লাই করব? এই সূত্রটা অ্যাপ্লাই করব যখন সাধারণ ওই যে কখন ভাইয়া বলো তো? যখন অনুপাত, সাধারণ অনুপাত আর কি আর দ্বারা তো প্রকাশ করে সাধারণ অনুপাত, যখন সাধারণ অনুপাতের যে মানটা আসবে সেই মানের থেকে যখন অন বড় হবে, মানে অনেক থেকে সাধারণ অনুপাতের মানটা ছোট আর কি, ঠিক আছে? অনেক থেকে সাধারণ অনুপাতের মানটা যখন ছোট আসবে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। আশা করি আমরা ক্লিয়ার। এরপরে এই দেখো গুণোত্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র। তো এইখানে দুইটা সূত্র আছে, এই একটা আর এই একটা। তো যখন কি বলে এটা কি সাধারণ অনুপাত, তো সাধারণ অনুপাত দেখো অনের থেকে যখন সাধারণ অনুপাতটা যখন ছোট আসবে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। আর এই সূত্রটা কখন অ্যাপ্লাই করবো? যখন অনের থেকে সাধারণ অনুপাতের মান বড়। ওয়ানের থেকে বড় বলতে কি? ওয়ানের থেকে বড় বলতে 2, 3, 4, 5 এইভাবে চলতে থাকবে, এইভাবে যে কোনো একটা সংখ্যা হতে পারে। তো যখন এইভাবে সংখ্যা আসবে সাধারণ অনুপাত আর এর মান যখন 2, 3, 4, 5 আসবে, যে কোনো একটা সংখ্যা আসবে অনেক থেকে বড়, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। এই সূত্র কি? এস সমান সমান a ইন্টু আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। ওকে, আর এই সূত্রটা কখন অ্যাপ্লাই করবো? যখন ওয়ানের থেকে আর এর মান ছোট, মানে সাধারণ অনুপাতের মান ছোট। তো ওয়ানের থেকে ছোট কি হইতে পারে? হাফ হইতে পারে, মানে 1/2 হইতে পারে, 1/3, 1/5, 1/5, 1/6 এইভাবে হইতে পারে, ঠিক আছে? তো গুণোত্তর দ্বারা ক্ষেত্রে n তম পদের সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে দুইটা। তো কোনটা কোন সময় অ্যাপ্লাই করবো সেটা ইতিমধ্যে তোমরা বুঝতে পারছো। ওকে, তো এরপরে দেখো এই শেষ, ঠিক আছে? তাহলে মোট কয়টা সূত্র লাগলো এই অধ্যায়ে? দেখো 13.2 মাত্র এখানে যে তিনটে সূত্র আছে ছকের, এই সূত্র তিনটে লাগবে অবশ্যই, মাস্ট বি। আর এখানে দুইটা সূত্র, ওই 13.1 যে দুটো সূত্র ছিল সেম একই রূপে এখানে দুইটা সূত্র বলতে এখানে আবার কোনটা? এই সূত্রটা আর এইখানে এই সূত্র এবং এই সূত্র। তাহলে এখানে হয় এখানে কিন্তু দুইটা সূত্রই মূলত, দুইটা সূত্রের ভিতরে এই দেখো লাস্টের যে সূত্রটা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্রের ভিতরে আবার দুইটা সূত্র, আলাদা আলাদা দুইটা সূত্র। আর কোন সূত্র কিন্তু প্রায় সেম। তো তোমরা এই সূত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, বারবার যদি লেখো তাহলে ইনশাল্লাহ আশা করি তোমরা পারবে, সমস্যা হবে না। তো এরপর সরাসরি তাহলে আমরা ম্যাথে চলে যাই। দেখো আর কোন এইখানে 4 থেকে 5টা বা 6টা টাইপের ম্যাথ আছে এখানে, ঠিক আছে? তো প্রতিটা টাইপ থেকে আমরা একটা ম্যাথ করবো, আর বাকি ম্যাথগুলো তোমাদের বুঝিয়ে দেবো, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ওকে, আর বলে দিবে কোনগুলো ইম্পর্টেন্ট বেশি। তো তাহলে আজকে আমরা সরাসরি অধ্যায় ম্যাথে চলে যাই। আশা করি সবকিছু ক্লিয়ার আছে। আর তোমরা ভাই যারা আজকের ক্লাসে আমাদের ক্লাসে যারা নতুন যুক্ত হয়েছো তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবে এবং ভিডিওতে লাইক কমেন্ট করে দিবে। ওকে, আর তোমরা যারা ইউটিউবে ক্লাসগুলো করতে চাও ইউটিউবে পাবে জাহিদুল ম্যাথ নামে। তো ইউটিউবে গিয়ে তোমরা সার্চ দিলেই পেয়ে যাবে আমাদের চ্যানেল। তো সেখানে আমাদের ক্লাসগুলো প্লে লিস্ট আকার দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো অবশ্যই করতে পারবে। আর যদি তোমাদের অবশ্যই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে ভিডিওগুলো। ওকে, তো দেখো তাহলে আমরা এখন কি করতে পারি? আর যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় ভাই তাহলে আমাদের ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ক্লাসে, ঠিক আছে? তো আমি সমাধান করার চেষ্টা করব। তো দেখো প্রথমে এমসিকিউ আছে। তো আমাদের অধ্যায়গুলো এই যে রিভিশন ক্লাস, এই রিভিশন ক্লাসগুলো শেষ হলে তোমাদের এমসিকিউ গুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো, যেগুলো ইম্পর্টেন্ট, বিগত বছর বারবার আসে বা একই টাইপের। আর তারপরে এমসিকিউ পড়বো, তারপরে তোমাদের সৃজনশীল গুলো পড়বো। ওকে, তো যাই হোক, তো আমরা অধ্যায় 13.2 শুরু করি। দেখো এইখানে কি আছে? দেখো 5 নাম্বার, এই 5 থেকে শুরু এখানে, ঠিক আছে? তো এখানে দেখো কি আছে? দেখো 5 নাম্বার আমি কিন্তু 3 স্টার দিয়ে রাখছি, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ বলতে 5 নাম্বার 6 নাম্বার এগুলো জাস্ট বেসিক। এই 13.2 এই অধ্যায়ের জাস্ট এই দুইটা অঙ্ক যদি বেসিক, তো এই দুইটা অঙ্ক যদি ভালো করে শিখতে পারো বাকি অঙ্কগুলো ইজিলি তোমরা করতে পারবে। ওকে, স্যার বাংলাদেশ এর খেলা দেখতেছিলাম, হ্যাঁ তাই ক্লাসে আসতে লেট করো, সমস্যা নেই। হ্যাঁ আমারও তো বাংলাদেশের যদিও আমি বাংলাদেশ সাপোর্ট করি, ভালো খেললেও খারাপ খেলেও সমস্যা নাই, যেহেতু আমাদের বাংলাদেশি, ঠিক আছে? বাংলাদেশকে সাপোর্ট করবো অবশ্যই। তো আমি খুবই খেলা পাগল, ঠিক আছে? তো যেহেতু বাংলাদেশে খেলা চলতে আছে ভাই, ঠিক আছে, খেলা দেখা যাবে, ঠিক আছে?
খেলা হাইলাইট দেখা যাবে, তারপর 1 ঘন্টা যদি খেলা থাকে, মানে খেলা শেষ হয়ে যায়, তো সমস্যা নাই। কিন্তু তোমাদের পড়াশোনা যদি ভাই 1 ঘন্টা লস করো, এটা তো আর পাবা না কখনো, সময়টা কি পাবা? খেলা না হাইলাইট দেখা যাবে, তাছাড়া বিভিন্ন ভাবে তোমরা শুনতে পারবা কি হয়েছে না হয়েছে, কিন্তু তো তোমাদের খেলার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাস, ঠিক আছে? তো যারা আচ্ছা, হ্যাঁ, তোমরা একটা কাজ করো, ঠিক আছে? ক্লাসের ভিতরে আমাকে সেই খেলতেছে আজকে জিতবে মনে হয় সাউথ আফ্রিকার সাথে। পেশেন্স 4 উইকেট, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, হইতে পারে। তো যাই হোক, তোমরা একটু আমাকে ক্লাসে আপডেট জানিয়ে দিবা, ঠিক আছে? ওকে, যাই হোক, তাহলে ভালো লাগবে। চট্টগ্রাম বোর্ডের 13 অধ্যায়ের আচ্ছা দেখি কি বলছো, এটা যদি কমেন্টটা 13 অধ্যায়ের 20 ও 2017 গ নাম্বারটা সলভ করে দিলে ভালো হতো। আচ্ছা, তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, ঠিক আছে? প্রতিটা যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, সেই অধ্যায়ের প্রশ্নগুলো পড়াবো, আমি সলভ করে দেবো, ঠিক আছে? তোমরা আমাদের সাথে যুক্ত থাকবা। জি স্যার, আচ্ছা। আচ্ছা জি স্যার, সেম টু ইউ স্যার, আমি ক্রিকেট লাভার, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, কে কে ফুটবলে কে কোন দল পছন্দ করো? আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবে তো। তো দেখো, হ্যাঁ, হ্যাঁ, দোয়া করি বাংলাদেশের জন্য, যাতে বাংলাদেশ জিতে, তাহলে আমাদের ভালো লাগবে যারা বাংলাদেশ সাপোর্টার আছে। তো দেখো, এখানে কি আছে, এই যে বলছিলাম যে 5 নম্বর এবং 6 নম্বর এই দুইটা ম্যাথ কি আছে, মানে জাস্ট এই অধ্যায়ের বেসিক আর কি। ওই যে গত ক্লাসে বলছিলাম যে 13.1 প্রথম দুইটা ম্যাথ একটু বেসিক, তো এই বেসিক দুইটা শিখতে পারলে পরবর্তী ম্যাথ গুলো আমরা ইজিলি করতে পারবো। ওকে স্যার, অলওয়েজ আছে আপডেট দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর তোমরা অবশ্যই ক্লাসে শেয়ার করে দিবে। তো আজকে খেলা চলেছে, তো অনেকে হয়তো বা ক্লাসে নাই, পরে পরবর্তীতে অবশ্যই তারা ক্লাসটা অবশ্যই করবে, আশা করি। তো দেখো, তাহলে আমরা 5 নম্বর ম্যাচটা শুরু করি, ঠিক আছে? একটু বেসিক শুরু করি, আর তোমরা একটু আমাকে খেলার আপডেট জানিয়ে দেবে, ঠিক আছে? আর এই অধ্যায়টা ভাই খুবই ইম্পর্টেন্ট। ইতিমধ্যে বলেছি যে এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ সৃজনশীল আসার সম্ভাবনা খুবই বেশি। তো দেখো, এখানে 5 নম্বর ম্যাচটা কি ছিল, দেখো। 5 নম্বর ম্যাচটা ছিল, এখানে একটা ধারা দেওয়া আছে, ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে বলছে। আর আমরা এই অধ্যায়টা, এই যে ধারাটা, এই ধারাটা কোন ধরনের ধারা, অধ্যায়টা সম্পর্কে, অধ্যায়টা যেহেতু জানি 13.2 হয়েছে কি গুণোত্তর দ্বারা, কিন্তু এখানে প্রশ্নের ভিতরে কিন্তু দেওয়া নাই যে এটা গুণোত্তর দ্বারা। তো এটা কিভাবে বুঝবো যে এটা গুণোত্তর দ্বারা না সমান্তর দ্বারা? তো দেখো, এটা বোঝার ক্ষেত্রে তোমাদের আমি যদি একটু বুঝাই। ওকে স্যার, সলভ করান, হ্যাঁ ঠিক আছে। দেখো, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। তো দেখো এখানে কি আছে, দেখো, যদি গুণোত্তর ধারা চিন্তা করি, তাহলে এটা ধরো, যদি গুণোত্তর দ্বারা চিন্তাই করি, তাহলে বুঝবো কিভাবে যদি এটা গুণোত্তর না সমান্তর দ্বারা? তো আমরা জানি কি, প্রথমে বুঝবো, যদি যে কোনো ধারা দেওয়া থাকলে আমরা কি করে প্রথম পদটাকে ধরবো, এ সমান সমান কি আছে, 64, ওকে। আর এটা যেহেতু সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা বোঝার কোন সিস্টেম নাই, তো যদি আমরা এটাকে কি করতে পারি, যদি অন্তর লিখি, দেখো সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে। আর ডি কি বের করে, এইটা বিয়োগ তার পূর্ব প্রতিপদ, তাহলে আছে 32 বিয়োগ 64। তো এখানে দেখো কত আসে, যদি আমরা একটু ক্যালকুলেটারে চাপ দিই, দেখো 32 বিয়োগ 64, তাহলে কত আসে? আসে -32, ওকে। হ্যাঁ, -32। তো দেখো, এখন দেখো, আবার দেখো, যদি এইটার ক্ষেত্রে এটা বিয়োগ করি, দেখো কি আছে, সমান সমান আবার লিখতে পারি কি, 16 -32 সমান সমান কত আসে? -16। তো দেখো, এখানে যে পার্থক্য গুলো আসে দেখো, তাহলে এখানে দেখো ভিন্ন পার্থক্য আসে। তাহলে যদি ভিন্ন পার্থক্য আসে, তাহলে অবশ্যই এটা সমান্তর ধারা না। পার্থক্য সবসময় এক আসতে হবে, যদি প্রথম 32 আসে, পরবর্তী গুলো প্রতিটা ক্ষেত্রে 32 আসতে হবে। তো এটা সমান্তর ধারা না। তো দেখো, যদি এটা সমান্তর ধারা না হয়, তাহলে অবশ্যই গুণোত্তর দ্বারা। কিভাবে বুঝবো, দেখো দেখো, প্রথমে কি করবো, প্রথম পদ কত, এই ধরলামে, তারপর গুণোত্তর দ্বারাকে তোমাদের সাধারণ অন্তরকে সমান্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অন্তরকে দুই দ্বারা প্রকাশ করছি। আর দেখো, গুণোত্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করবো, আর দ্বারা। তাহলে কি হবে, আর সমান সমান কি হবে, এই দ্বিতীয় পদটা মানে কি 32 ভাগ কত, 64। মানে অনুপাত মানে তো কি, মানে অনুপাত হচ্ছে যে ভাগ, ওকে। তো দেখো, 32 64 ভাগ করে, তাহলে কি আসে, 1 বাই সমান সমান 1/2। দেখো, 32 একটা 32, 32 দুগুণ 64, 1/2। এখন দেখো, পরবর্তীটার ক্ষেত্রে দেখো, এখানে কি আছে, 16 লিখলাম, 16। আর নিচে আছে কি, এই 16 ভাগ এই পূর্ববর্তী সংখ্যা মানে কি 32। তো এখানে দেখো কত আসে, 16 16 দুগুণে 32, মানে এখানে হাফ আসছে। তো দেখো, এখানেও হাফ, এইখানেও হাফ। তো দেখো, এখানে অনুপাত কিন্তু সেম,
ঠিক আছে। প্রতি ক্ষেত্রে এইভাবে অনুপাত হাফ আসবে। তাহলে দেখো প্রতি ক্ষেত্রে যদি সেম হয় তাহলে হবে এটা গুণোত্তর দ্বারা। তো এইভাবে তোমরা ধারাগুলো অবশ্যই জান, এবারে বুঝতে পারছো আশা করি যে বের করতে পারবে। কোন ক্লাস এইটা? এইটা হচ্ছে তোমাদের ভাইয়া যারা এসএসসি ব্যাচ 25। এখানে দেখো আমি কিন্তু ক্লাসে তোমাদের ডিসক্রিপশনে লিখে রেখেছি যে এসএসসি 25 ব্যাচ এবং যারা ক্লাস 10 আছে তাদের জন্য অধ্যায় সাধারণ গণিতের ক্লাস, অধ্যায় হচ্ছে 13 ও সসীম ধারা। ঠিক আছে, এই অধ্যায়ের উপর আমাদের রিভিশন ক্লাস চলতেছে, তো আজকে লাস্ট ক্লাস। তো দেখো এবারে কি করবা, আমরা এখানে দেখো তো এটা তো বুঝতে পারলাম যে এটা এখন সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা, এইভাবে তোমরা ধারাগুলো বের করবা। ঠিক আছে, তো দেখো ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে বলছো, তো এটা গুণোত্তর দ্বারা। ঠিক আছে, তো ধারাটির অষ্টম পদ দেখো ভাইয়া এখানে কিন্তু কোন অষ্টম পদটা কোনটা সেইটা এখানে দেওয়া নাই, এই ধারার ভিতর দেওয়া নাই। দেখো এখানে আছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ পর্যন্ত দেওয়া আছে, কিন্তু অষ্টম পদ দেওয়া নাই, কিন্তু ডট ডট। তো আমরা জানি কি এন তম পদ হয়েছে অষ্টম পদ। ওকে, কি ভাইয়া এন তম পদ ধরে নেবো, কি এন তম পদ হয়েছে যে অষ্টম পদ। ওকে, তো দেখো তো যদি এমতম পদ অষ্টম পদ হয় তাহলে আমরা যদি সমাধান করি, দেখো তাহলে কি হয়, দেখো এই দেখো লাগবো। তোমরা প্রথমে কি করে প্রদত্ত ধারাটা তুলবো সবসময় এই অধ্যায়ের ম্যাথ গুলো করার ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো প্রদত্ত ধারা কি লিখবো, প্রথম পদ এ সমান সমান 64 এবং সাধারণ অনুপাত আর সমান সমান 32 বা 64 সমান হাফ। এই যে ঠিক আছে, ইতিমধ্যে তোমাদের যেভাবে করেছিলাম সেভাবেই। তো দেখো তাহলে কি হয়, তো বলতে পারি ইহা একটি গুণোত্তর ধারা। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার। এরপর দেখো আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদ, আর এনতম পদের সূত্র কিন্তু তোমাদের ইতিমধ্যে আমি বইটি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ। তো দেখো গুণোত্তর ধারার এনতম পদ কি, এই যে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট। তো এগুলো তোমাদের এমসিকিউর ক্ষেত্রে চলে আসতে পারে। তো দেখো গুণোত্তর ধারার এনতম পদ কি, এ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এখানে প্রশ্ন বলছিল কি, দেখো প্রশ্ন বলছিল ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। ওকে, ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। তো এই যে মনে মনে ধরছিলাম যে ধারাটির অষ্টম পদ হিসেবে এনতম পদ। তো এই এনতম পদ যদি এত হয় মানে এই সূত্রটা, তাহলে এই সূত্রটা সমান সমান লিখতে পারি কি, দেখো এই যে দেখো, এই যে অর্থাৎ ধারাটির অষ্টম পদ মানে এন এর জায়গায় লিখবো কি 8। ঠিক আছে, এন এর জায়গায় লিখবো কি আটতম পদ মানে অষ্টম পদ। তো এন এর জায়গায় যদি আটতম পদ লিখি তাহলে এই যে দেখো এখানে এন এর জায়গায় লিখলাম কি, এই সূত্র সরাসরি অ্যাপ্লাই করবো, এন এর জায়গায় লিখলাম 8 - 1। আর এখানে এর মান ছিল কত, দেখো এর মান ছিল 64, আর দেখো আর এর মান ছিল কত হাফ, এই যে হাফ বসাইলাম। দেখো 64 ইন্টু হাফ টু দি পাওয়ার 7, 7 থেকে 100 গেলে থাকে 7, সরি 8 থেকে 100 লেখা থাকে 7 মানে 7 থাকে। দেখো 64 ইন্টু দেখো এখন কি আসে, মানে 1 এর 7 বার গুণ মানে 1, আর এই 2 এর যদি 7 বার গুণ করি তাহলে 2 কে যদি 7 বার গুণ করি তাহলে হয় 128, 128। ওকে, তো দেখো তাহলে কি হয়, 64 দিয়ে যদি 128 কে ভাগ করি হয় কি হাফ, 64 দুগুণে 128। ঠিক আছে, তো এটা হাফ। তো এইটি আমাদের নির্ণয় আনসার। আশা করি তোমরা ম্যাথটা ক্লিয়ার বুঝতে পারছো। আর যদি তোমরা অবশ্যই বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। ওকে, তো দেখি তোমরা স্যার এখন খেলার সময় পড়া ক্লাস করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ক্লাস করাই, তোমরা খেলা দেখো। আহ, আমাদের হয়েছে কি জানো, আমাদের হয়েছে যে বাংলাদেশ শুধু জিতুক এইটাই চাই, সেটা খেলা দেখুক, দেখি বা না দেখি। ঠিক আছে, বাংলাদেশের খেলা দেখলে তো হার্টবিট আমি বেড়ে যায়, তো পরে দেখবো। যাই হোক, স্যার ছুটি দেন সমস্যা নাই, তোমরা খেলা দেখো, সমস্যা নাই, আমি ক্লাসটা করি, তো তোমরা পরবর্তী ক্লাস করে নিবে। তো আশা দেখো অধের ভিতরে শেষ করে দেবো। তো যাই হোক, এর পরে ম্যাচটা যদি চলে যায়, আশা করি তোমাদের খেলার চেয়ে তোমাদের এই ক্লাসটা ইম্পর্টেন্ট বেশি। ঠিক আছে, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা। স্যার স্কোর, হ্যাঁ তোমরা একটু মাঝে মধ্যে আমাকে স্কোরটা একটু জানিয়ে দিবে যাতে আমি বুঝতে পারি। 25 চার, হ্যাঁ ঠিক আছে, 4 উইকেটে 6 ওভার, পাওয়ার প্লে শেষ। যে স্যার বলছি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আহ, যারা ফলো দিয়ে রাখো না অবশ্যই আমাদের পেজকে ফলো দিয়ে রাখবে। তো দেখো তাহলে এবার আমরা যদি 6 নাম্বার ম্যাচটা করতে যাই, দেখো প্রথমে 5 6 একটু বলে দিই, 5 নাম্বার 3 স্টার দেখো। আর এই যে 6 নাম্বারে দেখো, 6 নাম্বারটা দেখো এই যে 6 নাম্বার এবং 12 নাম্বার অনুশীলনী, 6 নাম্বার এবং 12 নাম্বার এই যে 5 স্টার দিয়ে রেখেছি। দেখো এগুলো জাস্ট বেসিক বেসিক ম্যাথ, তো এইগুলো বুঝতে পারলে পরবর্তী ম্যাথগুলো অবশ্যই বুঝতে পারবে। তো দেখো 6 নাম্বার ম্যাথটা কি করছে, এটা ধারা দেওয়া আছে, বছরের ধারাটি প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করো। ওকে, ধারাটি প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছেন। তো এখানে যে ধারাটা দেওয়া আছে, তো এখানে বলছে প্রথম 14টি পদের সমষ্টি, আর আমরা জানি ধারার এনতম পদের সমষ্টি নির্ণয় সূত্র কি বলতো, এনতম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি বলতে পারো? তোমাদের কিন্তু ইতিমধ্যে শিখাইছি, এই যে দেখো এনতম পদ, এই যে এনতম সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র এসএন সমান সমান কি, এখানে দুইটি সূত্র, এখন কোনটা কোনটা অ্যাপ্লাই করবো সেটা তোমাদের ইতিমধ্যে বুঝেছি বা ম্যাথ করার ক্ষেত্রে বুঝিয়ে দেবো। ওকে, তাহলে দেখো কি হয়, এনতম পদের সমষ্টি নির্ণয় সূত্র যদি ওইটা হয়, সূত্রটা সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করবো, তাহলে প্রথম 14টি ওই এন এর জায়গায় কি বসাবো, 14 বসাবো, 14 বসাইলে আমাদের মানটা বের হয়ে যাবে। তো দেখো তাহলে আমরা সমাধানে চলে যাই সরাসরি। দেখো 6 নাম্বারে, এই যে দেখো, আচ্ছা দেখো
এই যে দেখো পদার্থ ধারাটি, এই যে আমি দেখো প্রতিটি ম্যাথে তোমরা একটু তুলে রাখবা, ধারাগুলো যদি দেওয়া থাকে তাহলে পদার্থ ধারাটি লিখবা, তো লিখবা তাহলে ধারাটির প্রথম পদ এ সমান সমান 3, এই যে সমান সমান 3 এবং সাধারণ অনুপাত আর সমান সমান কি 9/3 সমান সমান কি 3। ঠিক আছে, আর এবার প্রতি ক্ষেত্রে কি তোমাদের পার্থক্য 3 আসবে, আর প্রতি ক্ষেত্রে যদি পার্থক্য সমান হয় তাহলে সেটা হইবে কি এই যে দেখো যদি সমান হয় অবশ্যই সমান হবে, তাহলে এটি বলতে পারি এটি গুণাত্মক ধারা। ওকে, তো দেখো এটা, তো দেখো এই যে এখানে যেহেতু ফিরে আসছে তোমাদের মেইন বোঝার জিনিস, এই যে বলছিলাম যে কোন সূত্রটা অ্যাপ্লাই করবে, তোমাদের সমসাময়িক সূত্র তো দুইটা, এখন কোনটা, একটা হচ্ছে এই যে অনুপাত, অনুপাতে এই আর, অনুপাতকে আর দ্বারা প্রকাশ করে, আর এর মান যখন অনেক থেকে ছোট তখন কোন সূত্র অ্যাপ্লাই করবো বলতে পারো, যখন আর এর মান অনেক, এখানে দেখো আর এর মান কি অনেক থেকে ছোট না বড়, এই যে 9/3 সমান সমান 3, এখানে কিন্তু আর এর মান অনেক থেকে বড়, এই যে দেখছো আমরা কিন্তু ওয়ান, এই যে আর কে গ্রেটার দ্যান অন লিখছি, মানে অনেক থেকে আর এর মান বড়, তাহলে যদি অনেক থেকে আর এর মান বড় হয় তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করবে বলো তো তোমরা, এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করবে। দেখো ভাইয়া কোনটা বলতো, এই যে যখন আর এর মান বড় হবে, এই যে এই সূত্রটা, এই যে দ্বিতীয় সূত্রটা কোনটা, a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, এই সূত্রটা। আর যখন আর এর মান অনেক থেকে ছোট হবে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, তো দেখো তাহলে আমরা সরাসরি ম্যাথে প্রয়োগ করি সূত্রটা। দেখো তো আমরা জানি গুণিতক দ্বারা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে এইটা, যখন আর এর মান বড়, তো আমরা সরাসরি সূত্রটা তুলে দিলাম। ওকে, তো এখন প্রশ্ন বলছিল 14টি পদের সমষ্টি নির্ণয় করতে বলে। ঠিক আছে, ধারাটির 14তম পদের সমষ্টি নির্ণয়, তো এই যে 14টি পদের সমষ্টি হবে কি এস 14, এই এস এন এর জায়গায় কি বসাবো 14, আর এইখানে এন এর জায়গায় আমার এইখানে যে এন আছে এন এর জায়গায় যে 14 বসাইলাম। ওকে, তো এরপরে দেখো সরাসরি এখন মান বসাই, এর মান পেয়েছিলাম আমরা 3 আর আর এর মান পেয়েছিলাম 3। ওকে, তো এখন এটা যদি একটু গুণ করে দেখো তাহলে কি হয়, 3 ইন্টু দেখো এইখানে 3 থেকে যদি 1 চলে যায় থাকে 2, আর এখানে যেটা আছে সেটাই থাকবে। তো এটা তোমরা আরো ভাঙাই করতে পারো, কিন্তু যদি এভাবে রাখো এখানে যদি তোমরা অ্যান্সার দাও তাহলে হবে। আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা, আমাদের সাথে আমিনা বেগম যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা তোমার অনেকেই দেখতেছি তোমরা রেগুলার স্টুডেন্ট, তোমরা নিয়মিত ক্লাসগুলো করো, আর তোমরা যারা নিয়মিত ক্লাস করো অবশ্যই উপকৃত হবে তোমরা। আমি একবার চেয়েছিলাম যে আজকের ক্লাসটা তোমাদের আগামীকালকে নেব, যেহেতু আজকে বাংলাদেশের খেলা ছিল, তো চিন্তা করলাম যে তোমাদের খেলার চেয়েও তোমাদের ক্লাসগুলো ইম্পর্টেন্ট বেশি, যেহেতু তোমাদের সামনে আবার টেস্ট পরীক্ষা, টেস্টের মধ্যে হয়েছে অনেক জায়গায়, কিছু প্রতিষ্ঠানে বাকি আছেন, তো তো তার ধারাবাহিকতা তোমাদের যে রিভিশন ক্লাসগুলো, তো আমি তোমাদের রিভিশন ক্লাসগুলো চালিয়ে যাব যত খেলা থাকুক। তো আজকে সকালে কিন্তু আর্জেন্টিনারও খেলা গেছে, তো আর্জেন্টিনার জন্য অভিনন্দন। তোমরা একটু জানিয়ে দাও কে কোন দল করো। ঠিক আছে, তো দেখো এটা আমাদের আছে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আর আমাদের বেসিক শেষ, এরপরে আমরা সরাসরি গুরুত্বপূর্ণ ম্যাথ গুলো আমরা চলে যাবো। আর তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দেবো। ঠিক আছে, আর আজকে তোমাদের একটু বলে রাখি, আজকে তোমাদের কাছে জানতে চাই যে আগামী ক্লাসটা কোন অধ্যায়ের উপর নিব। ঠিক আছে, আজকে তো ধারা শেষ, আগামী ক্লাসটা কোন অধ্যায়ের উপর নেবো, তোমরা কোন অধ্যায়ে একটু দুর্বল সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিবে, তাহলে আমি সেই অধ্যায়ের উপর ক্লাস নেওয়ার চেষ্টা করবো। স্যার লাস্ট এর টুকু আরেকবার বোঝান। আচ্ছা, লাস্টের টুকু তোমরা কোনটুকু বুঝতে চাইছো? এখানে দেখো আহ এই ম্যাথ গুলো আবার আমরা সামনে পাবো। ঠিক আছে, দেখো এখানে কি বলছিল, প্রশ্ন আমাদের সবসময় ভাইয়া বুঝতে হবে প্রশ্নটা কি দেওয়া আছে, প্রশ্নটা কি দেওয়া আছে সেইটা শেষে বুঝতে হবে। তো এখানে দেওয়া আছে 6 নম্বরের মধ্যে একটা ধারা দেওয়া আছে, বলছে ধারাটি প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তো এখানে দেখো এইটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয়, এইটা তৃতীয়, এইভাবে ডট ডট চলতে থাকবে। তো এখানে আমরা জানি ধারাটি প্রথম 3টে পদ দেওয়া আছে, একটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, কিন্তু এখানে 14তম পদ কিন্তু দেওয়া নাই। তো 14তম পদ ধরবো আমরা এনতম পদ। ওকে, 14তম পদকে ধরবো এনতম পদ। তো এনতম পদের নির্ণয় সমষ্টির সূত্র কি, এনতম পদ নির্ণয় সমষ্টির সূত্র কি জানো? সমষ্টির সূত্র হচ্ছে তোমাদের এই দুইটা সূত্র আছে, গুণিত দ্বারা ক্ষেত্রে দুইটা সূত্র। দেখো এই যে গুণিত দ্বারা ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে দুইটা, এই যে এই একটা আর কি এই একটা। ওকে, তো দেখো এইখানে ঝামেলাটা হয়, মানে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো। তো দেখো যখন আর এর মান মানে সাধারণ অনুপাত, আর মানে হচ্ছে সাধারণ অনুপাত, তো সাধারণ অনুপাতটা বের করার পর ইতিমধ্যে তোমরা জানো কি বের করতে হয়। তো সাধারণ অনুপাত যখন অনেক থেকে ছোট হইবে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, এবং সাধারণ অনুপাত আর এর মান যখন অনেক থেকে বড় হবে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তো সেইটাই আর কি। তো তাহলে আমরা কি লিখবো, প্রশ্ন কি বলছিল, প্রশ্নটা যদি আবার একটু দেখি, বলছিল কি, দেখো বলছিল ধারণের প্রথম 14টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তো এনের জায়গায় তাহলে কি বসাবো, এনের জায়গায় 14 বসাবো। ওকে, তো 14 বসায় তার মানটা আমরা যদি সমাধান করি তাহলে বুঝতে বের হয়ে যাবে। এই যে দেখো গুণিত দ্বারা প্রথম এন সংখ্যক পদের সমষ্টি কোনটা, যখন এই যে এইটা। ঠিক আছে, এই যে
এই সূত্রটা, যখন কি অনের থেকে আর এর মান বড় তখন এই সূত্রটা। আর যদি এইখানে যদি দেখো, এইখানে যদি আর এর মান, এইখানে দেখো আর এর মান কিভাবে আসছে দেখো, এই যে 9/3, মানে এইটা ভাগ তার পূর্ববর্তী পদ, আবার এইটা ভাগ তার পূর্ববর্তী পদ, এরকম আর কি। তো 9/3 সমান সমান কি 3, দেখো এখানে আর হচ্ছে সাধারণ অনুপাত, তো আর সাধারণ অনুপাত যদি হয় তাহলে এটা হচ্ছে কি 3 আসে। 3 কি অনেক থেকে বড় না ছোট বলো তো তোমরা, একটু কমেন্টে জানিয়ে দাও। 3 তো অবশ্যই অনেক থেকে বড়। তো অনেক থেকে বড় কি এই সাধারণ অনুপাতটা হচ্ছে অনেক থেকে বড়, তো অনেক থেকে যদি বড় হয় তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। দেখো ভাই এই সূত্রটা অ্যাপ্লাই করবো, ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তো তাহলে কি হয়, এই যে দেখো 14 এন সংখ্যক পদের সমষ্টি যদি এইটা হয় তাহলে 14টি পদের সমষ্টি কি হবে, এই জাস্ট এন এর জায়গায় কি বসাবো, 14 বসাবো, তারপরে মানগুলো এই সূত্রে আমরা মানগুলো বসাই দেবো, ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তো লাস্টের একটু যদি তোমরা বুঝছো, দেখো এই সমাধানটার ক্ষেত্রে এখানে এর মান 3 পাইছি, 3 বসাইলাম, আর এর মানও 3 পাইছি, 3 বসাইলাম, 8 দিবার 14 আসছে, যেহেতু পাওয়ারটা দিলাম -1, আর নিচে আর এর মান 3 -1, ওকে। তো 3 - 1 মানে 2, আর এখানে হচ্ছে 3, এই যে 3 লিখলাম, বাকি থাকা এই অংশটুকু, তো এই অংশটুকু আমরা এখানে লিখে রাখলাম, ওকে। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। আর এইটা যদি আরো করতে চাই তো 3 টু দি পাওয়ার 14 গুণ করব, মানে 3 কে 14 বার গুণ করব, 3 কে যদি 14 বার ক্যালকুলেটর গুণ করি, তার সেটা থেকে আবার 1 বিয়োগ করব, তারপর আবার একটু কাটাকাটি করব, যদি কাটাকাটি যায় দিব, না গেলে ওইটাই অ্যান্সার দিয়ে দেবো, ওকে। তো আশা করি এই পর্যন্ত রাখলে তোমরা আমাদের অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছো, ঠিক আছে। জাহাঙ্গীর আলম, অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমাদের ক্লাসটা এখনো শেয়ার করো না, অবশ্যই শেয়ার করবে। এরপরে দেখো, যদি এরপরে আমরা তোমাদের বলে দেই, এই যে 6 নাম্বার এবং 12 নাম্বার, 12 নাম্বার কয়, এই যে 12 নাম্বার দেখো এখানে বলছে কি, এইখানে একটা ধারা দেওয়া আছে, ধারাটির প্রথমে 60টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তো এখানে কি এম তম পদের সমষ্টি নির্ণয় সূত্র কি, কোন সূত্রটা অ্যাপ্লাই হবে সেটা কিভাবে বের করবা, ওই যে সাধারণ অনুপাত আর এর মানটা বের করবা। তো এখানে কি আছে, এখানে আছে 2, দেখো এখানে আছে কি, প্রথম পদ আছে 2, যদি এটা আর এর মানটা বের করি তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করি, যদি তোমরা একটু বুঝাই। আর দেখো প্রতিটা ম্যাথে বোঝানোর চেষ্টা করবো। দেখো এখানে 12 নম্বর ম্যাথে সাধারণ প্রথম পদটা আছে কি, প্রথম পদ দেখো কি আছে, এই যে এ সমান সমান আছে 2, আর সাধারণ অনুপাত আর সমান সমান কি আছে দেখো, -4 ডিভাইডেড বাই 2 হইবে 2, তাহলে কি আছে দেখো -2 আসে, ওকে। আর এর মান আছে -2। এখন বলো তো -2 অনেক থেকে বড় না ছোট, অবশ্যই ছোট। তাহলে কি হইবে, এই যে দেখো অনেক থেকে কি ছোট, এই দেখো অনেক থেকে ছোট। তো দেখো তাহলে কি লিখতে পারি, আর লেস দ্যান 1, ওকে, আর লেস দ্যান 1। তো এই যে তাহলে যদি অনেক থেকে যদি আর এর মান ছোট হয়, -2 তো অনেক থেকে ছোট, যদি ছোট হয় তাহলে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করবো, এই প্রশ্নটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করবো, দেখো এই যে আর অনেক থেকে যদি যখন আর ছোট হবে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে, ঠিক আছে, এই প্রশ্নটার বেলায়। কোনটার বেলায়, এই যে 12 নম্বর প্রশ্নটার বেলায়, ওকে, এই যে 12 নম্বর প্রশ্নটার বেলায়। আশা করি তোমরা ক্লিয়ার। তো তোমাদের বাড়ির কাছে যে 12 নম্বর ম্যাথটা অবশ্যই করবে, সমাধান করবে, সমাধান করে আমাদের জাহিদুল ম্যাথ যে গ্রুপ আছে গ্রুপে পোস্ট করবে, আমি অ্যাপ্রুভ করে দেবো। স্যার স্কোর 40, আচ্ছা যাই হোক, আমি মনে হয় সাউথ আফ্রিকা আজ 100 রানে অল আউট হবে। যাই হোক, ওইখানে হচ্ছে কি তোমাদের মূলত যে ব্যাটিং পিচ, তো পিচটা তো বাংলাদেশের শেরে বাংলা স্টেডিয়ামের মতো আর কি, ঢাকা স্টেডিয়ামের মতো, ঠিক আছে। তো ওইখানে রান খুবই কম হয়, তো বাংলাদেশের তো ব্যাটিং অবস্থা খুবই খারাপ, তো বলা যায় না কি, হ্যাঁ, যে গতদিন যে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে খেলাটা গেছে, তো দেখছো সেইটা ইন্ডিয়া 119 রানে অল আউট হয়েছিল, তো 119 রানে অল আউট হয়ে তো তারা 120 টার্গেট দিয়েছে, মানে। তো পাকিস্তান দেখছো, পাকিস্তান কিন্তু এটা জেতা ম্যাচ কিভাবে ঠকিয়ে গেছে আর কি, একদম এটা আসলে কল্পনা করতে পারিনি, জেতা ম্যাচে ঠকিয়ে গেছে, তো বলা যায় না, ঠিক আছে। খেলা দেখতে দেখতে বাংলাদেশের খেলা দেখতে গেলে শেষ পর্যন্ত দেখতে হয়, আর শেষ পর্যন্ত দেখতে গেলে হৃৎপিণ্ড থাকে না সাথে। তো যাই হোক, আমি এই জন্যই শেষে খেলা দেখবো, এখন আপাতত তোমাদের ক্লাসটা করাচ্ছি, দেখো। আর তোমরাও ক্লাসটা করো, খেলা দেখা দরকার নেই, পরে খেলা দেখবা, ঠিক আছে, শেষ মুহূর্তে। জি স্যার, করবো ইনশাল্লাহ, হ্যাঁ। তো দেখো, তো আমি এই দেখো 6 এবং 12 শেষ, তারপর দেখো এইটা হচ্ছে এক টাইপের মাত্র। তো এবার আমরা টাইপ 2 তে যাবো, টাইপ 1 শেষ, এবার আমরা যদি টাইপ 2 তে যাই, দেখো এখানে কি আছে, টাইপ 2 তে আমরা কোন ম্যাথটা করবো, দেখো এখানে কি আছে, এই যে 7 নাম্বার ম্যাথটা দেখো, 7 নাম্বার ম্যাথটা কি বলা আছে, এখানে একটা ধারা দেওয়া আছে, ধারাটি কোন পদ হাফ, মানে কোন পদ হাফ, এখন এখানে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ দেওয়া আছে, কিন্তু কোন পদ হাফ সেটা সেটা মানে কোন পদ, সেই পদটা বের করতে হবে। তো এখানে আমাদের ধরে নিব যে এন তম পদ হয়েছে হাফ, ধরে নেবো কি ভাইয়া, ধারাটির এন তম পদ হাফ। তো এন তম পদের সূত্র বের করেন, তারপর ওই সূত্রটা এন এর জায়গায় হাফ বসাবো, ঠিক আছে। তো সেই একই নিয়মে দেখো, একই নিয়মে কি করবো ভাইয়া, আচ্ছা এখানে তো এন এর জায়গায় সূত্র বসাইলে হবে না, সরি, সূত্রের জায়গায় মানে ওই যে এন এর জায়গায় হাফ বসাইলে হবে না, এখানে কি কি করতে হবে দেখো, বলছে কি এত ধারে কোন পদ হাফ, তো এখানে আমরা জানি এন তম পদ হাফ, তো এন তম পদ নির্ণয়ের সূত্র
তো সেই সূত্রটা সমান লিখতে পারি হাফ। ঠিক আছে, এই যে হাফ। তো দেখো 7 নাম্বার এবং 9 নাম্বার ম্যাথ একই নিয়ম একই টাইপের ম্যাথ। দেখো এখানে বসে এই একটা ধারা দেওয়া আছে, ধারাটির কোন পদ 8√2, এখানে বসে কি ধারাটির কোন পদ 8√2। তো দেখো 7 এবং 9 এই দুটো হচ্ছে টাইপ 2 তে রাখছি আমি। তো এই 7 এবং 9 খুব ইম্পর্টেন্ট। তো এখানে দেখো এই যে 7 ও 9 এটা 5 স্টার দিয়ে রাখছি আমি। তো এইখান থেকে দেখো যদি আমরা একটা ম্যাথ করি, দেখো এখানে যে 9 নাম্বার যে ধারাটা দেওয়া আছে এই ধারাটা দেখে তোমরা ভয় পাওয়ার কিছু নাই। এখানে জাস্ট এগুলো এই যে হাফ দেওয়া আছে, এখানে ধারাটা দেওয়া আছে হাফ আর কি, ঠিক আছে, প্রথম পদ আর কি। তো দেখো আমরা 9 নাম্বার ম্যাথটা যদি করি, এখানে বলছে ধারাটি কোন পদ 8√2। তো আমরা মনে ধরবো কি ধরি বা মনে করি n তম পদ হচ্ছে 8√2, আর n তম পদ নির্ণয় সূত্র কি ar টু দি পাওয়ার n-1। ওকে, তো ar টু দি পাওয়ার n-1 সমান সমান লিখতে পারি কি 8√2 আর কি। এই সেম একই নিয়মে এইটার ক্ষেত্রে বলতে পারি ar টু দি পাওয়ার n-1 সমান সমান হাফ। তো এইখানে সূত্রতে এইটা অ্যাপ্লাই করব, সূত্রে এ এবং আর এর মান অ্যাপ্লাই করব, আর সমান সমান হাফ দিয়ে এখান থেকে আমাদের এন এর মানটা বের হয়ে যাবে। ওকে, তো ওই যে ধরছিলাম যে এন তম পদ হাফ, তো সেইটাই আর কি। তো এখন এখান থেকে আমরা 7 এবং 9 এই দুটো থেকে আমরা 9 নাম্বার ম্যাথটা করবো। তো দেখো 9 নাম্বার ম্যাথটা যদি আমরা করি তাহলে কি আসে, দেখো এই যে দেখো প্রদত্ত ধারাটি এত দেওয়া আছে তুলে দিলাম, তারপর দেখো ধারাটি প্রথম পদ কি বলতো, প্রথম পদ হচ্ছে হাফ। ওকে, প্রথম পদ সরি হাফ না 1/√2। এই যে প্রথম পদ এই সমান সমান 1/√2 এবং সাধারণ অনুপাত আর সমান সমান কি হইবে, এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। সাধারণ অনুপাত কিভাবে বের করে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। ভাইয়া এগুলো তোমাদের এমসিকিউতে আসতে পারে। ওকে, একটু ভালো করে শিখে রাখবা। তো দেখো -1 ভাগ 1/√2। তো এখানে কি করতে পারি -1, এখানে যেহেতু ভাগ অবস্থা আছে যদি আমরা এটা গুণ দিই তাহলে নিচে যেটা আছে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। তো এখানে লব যাবে হরে এবং হর যাবে লবে। তো এখানে দেখো কি হয়, এখানে -1 ইন্টু এইটা হয়। তো এখানে এখানে √2 দ্বারা যদি -1 কে গুণ করি তাহলে -√2 হয়। ওকে, কি হয় -√2। তো তাহলে দেখো, তাহলে এই প্রতি ক্ষেত্রে এখন দেখো প্রতি ক্ষেত্রেই আমাদের এই যে দেখো যদি √2 দ্বারা -1 কে ভাগ করি সেক্ষেত্রে -√2 আসবে। ঠিক আছে, তো প্রতি ক্ষেত্রে দেখা যাবে অনুপাত আসে সমান, অনুপাতটা সেম আসে। যদি সেম আসে তাহলে বলতে পারি এটা একটি গুণোত্তর ধারা। ওকে, এটা একটি গুণোত্তর ধারা। তো তাহলে দেখো দেখো দড়ি ধারাটির n তম পদ, ওই যে বলছিলাম যে ধারাটির n তম পদ কি, এই যে প্রশ্নটা যেটা বলছিল যে ধারাটির n তম পদ, এই যে দেখো বলছিল ধারাটির কোন পদ 8√2, ধরবো ধারাটির n তম পদ 8√2। দেখো তাহলে এই যে দেখো ধরে ধারাটির n তম পদ সমান সমান 8√2, অথবা আমরা জানি কি গুণোত্তর ধারার n তম পদ কি ar টু দি পাওয়ার n-1। গুণোত্তর ধারা, দেখো গুণোত্তর ধারার n তম পদের সূত্র কি ar টু দি পাওয়ার n-1। তো প্রশ্ন মতে বা শর্ত অনুসারে কি লিখতে পারি ভাইয়া বলো তো, প্রশ্ন মতে বা শর্ত অনুসারে লিখতে পারি ar টু দি পাওয়ার n-1 সমান সমান লিখতে পারি 8√2। দেখো এই যে n তম পদ, n তম পদ হচ্ছে এইটা, আবার n তম পদের সূত্র কি, সূত্র সেইটা। তো এইটা সমান সমান অবশ্যই এটা লিখতে পারি, এই যে এটা। এখন জাস্ট সরাসরি আমরা এখন একটু সমাধান করবো মান বসাই। ঠিক আছে, ধারার ম্যাথ সহজ, সূত্র ফেলাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আসলে ধারার ম্যাথ সহজ। তো এই অধ্যায় খালি সূত্র, তোমরা সূত্রগুলো যদি একটু কষ্ট করে যদি মনে রাখতে পারো তাহলে প্রশ্নগুলো জাস্ট যদি তোমরা ঠিকভাবে ধরতে পারো যে প্রশ্ন কি বলছেন, তাহলে অবশ্যই তোমরা একদম পানি পেনি হয়ে যাবে ম্যাথগুলো। ঠিক আছে, তো দেখো জাস্ট এখন আমরা যদি সমাধান করি তাহলে কি আসে, এই যে দেখো এইখানে কি ছিল, এখানে এর মান ছিল কত 1/√2 ইন্টু, আর এখানে কি ছিল আর এর মান ছিল কত -2, মানে -√2 টু দি পাওয়ার n-1। ঠিক আছে, আর এখানে সমান সমান 8√2। তো দেখো এইখান থেকে আমরা যদি একটু সমাধান করি দেখো কি আসে, এই দেখো আমরা এখন কি করছি, দেখো এই যে 1/√2 এইটা আমরা কি করবো ডান পক্ষে নিয়ে যাবো। তো 1/√2 কে যদি ডান পক্ষে নিয়ে যাই তাহলে এইটা উল্টে যায়, তাহলে হয় শুধু √2 আসবে। ঠিক আছে, শুধু √2। তো তাহলে দেখো কি হয়, তাহলে এইটা যদি ডান পক্ষে নিয়ে যায় থাকে শুধু এইটা, তো এইটা এইটুকু সময় লিখতে পারি 8√2 ইন্টু √2। এই যে এইটা ডান পক্ষে গেলে উল্টে যায়, উল্টে যাবে আর কি, যেহেতু গুণ অবস্থা আছে। ঠিক আছে, তো দেখো তাহলে কি আসে, সরি এটা যেহেতু ভাগ অবস্থায় আছে তো ডান পক্ষে গেলে এটা উল্টে যায়, তাহলে এখানে 1/√2 আছে, এই পাশে আসলে আমাদের কি হইবে, শুধু √2 হইবে। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি করব, এখানে যেটা আছে সেটা এইভাবেই থাকবে। আর এখানে দেখো 8√2 ইন্টু √2। তো দেখো √2 ইন্টু √2 মানে কি বলতে পারো, √2 ইন্টু √2 হচ্ছে যে সমান 2, √2 ইন্টু √2 মানে 2 কে লেখা যায় √2 ইন্টু √2। তো 2 দ্বারা যদি আবার 8 কে গুণ করি তাহলে হয় 16। ওকে, তো 8 দুগুণে 16 আর কি। ঠিক আছে, তো বলতে পারো 16 কিভাবে হইলাম, তো √2 ইন্টু √2 হচ্ছে সমান সমান 2, আর 2 দ্বারা 8 কে গুণ করলে 16 হয়। তো এখন দেখো এখানে যেটা আছে সমান সমান 16 কে আমরা যদি ভাঙাই লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। 16 কে যদি আমরা লসাগু করি তাহলে এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। ওকে,
তো তারপর দেখো এখানে যেটা আছে, এখন বাম পক্ষে দেখো কি আছে, -√2 টু দি পাওয়ার n-1। তো আমরা ডান পক্ষকেও আমরা এই যে এইখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেইভাবে বানানোর চেষ্টা করব। তো -√2 বানানোর চেষ্টা করব। তো ডান পক্ষ আছে 2 টু দি পাওয়ার 4, এটাকে যদি আমরা -√2 দিয়ে যদি স্কোয়ার দিই, দেখো ভাইয়া -√2 দিয়ে যদি স্কোয়ার দিই, তো এইটাকে আবার যদি ব্র্যাকেট দিয়ে মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে যে পাওয়ারটা আছে সেটা দিই, তাহলে কি হয় দেখো, এইখানে হয় এই যে এই স্কোয়ারের রুটে কাটা যায়, থাকে কি -2, স্কোয়ার রুটে কাটা কাটা থাকে -2, আর -2 কে যদি 4 মানে এখানে যেহেতু পাওয়ার সাইড আছে মানে কি -2 কে যদি 4 বার গুণ করি তাহলে 2 টু দি পাওয়ার 4ই হয় আর কি মূলত। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4। ওকে, সেটাই আর কি। তাহলে দেখো এখানে পাওয়ার যেহেতু জোর আছে, সরি হ্যাঁ, দেখো পাওয়ার যদি এখানে জোর থাকে, জোর সংখ্যা, পাওয়ার যদি জোর সংখ্যা থাকে আর ভিতরে দেখো, আর ভিতরে ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে, পাওয়ারের যদি জোর সংখ্যা থাকে ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে, তাহলে সেটা প্লাস হয়ে যায়, এই মাইনাসটা চলে যাবে। আর পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে, এখানে মনে করো যদি 3, 5, 7 যদি থাকতো, তাহলে এখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাসই হইতো। ঠিক আছে, যেহেতু এখানে পাওয়ারটা জোর সংখ্যা সেহেতু এখানে মাইনাসটা চলে যাবে, উঠে যাবে আর কি। ঠিক আছে, তো সেটাই তো, এখানে যদি এখানে বাম পক্ষে যদি -√2 আছে, তো ডান পক্ষে আমরা এখানে সেম বানানোর চেষ্টা করব। তো দেখো যদি সেম বানাই, তো এখানে একেবারে -√2 উপর যদি স্কোয়ার দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি পাওয়ারটা বসাই দিই, তাহলে মূলত এই সেমই হয় আর কি, এখানে এই সেম হয়, 2 টু দি পাওয়ার 4ই আসে আর কি মূলত। তো যাই হোক, তাহলে দেখো এখন দেখো এখানে এই -√2 আর এই ডান পক্ষে আছে -√2। ওকে, তো এখন দেখো এই যে -√2, এখন দেখো এই পাওয়ার পাওয়ার এখন গুণ করতে পারি, যেহেতু এখানে ব্র্যাকেট মানে তো গুণ, পাওয়ার পাওয়ার গুণ হয়, তো 4 দুগুণে 8, আর এখানে আছে -√2 টু দি পাওয়ার 8। তো এখন দেখো এখানে যে বেস, দেখো -√2 আর এখানে যে বেস -√2, দেখো বেস যদি সমান হয় তাহলে আমরা জানি কি পাওয়ার পাওয়ার সমান হয়। দেখো সূচক ও লগারিদম আমরা পড়েছিলাম এই সূত্রগুলো, দেখো তাহলে কি হবে, এইটা এইটা বাদ যাইবে, যদি বেস সমান হয় তো এটা বাদ, তাহলে থাকবে কি n-1 সমান লাগতে পারি 8। তো n-1 সমান যদি 8 হয়, তাহলে এখান থেকে আমরা n এর মানটা বের করতে পারবো। ঠিক আছে, আর প্রশ্ন বলছিলাম কি, প্রশ্ন তো ধরছিলাম যে ধারা বলছিল ধারা কোন পদ, মানে কোন পদ 8/2, তো ধরছিলাম যে ধারাটির n তম পদ 8/2। ঠিক আছে, তো আমাদের এখান থেকে দেখো n এর মানটা বের হয়ে গেল, কত আসে, 9 আসে। ওকে, তো দেখো এটা আশা করি তোমরা সমাধান করতে পারবে ইজি। তো দেখো এখানে যে -1 ডান পক্ষে নিয়ে গেলে প্লাস অন হবে, এইটির সাথে যদি প্লাস অন হয় তাহলে হবে 9। তো অত দেখতে পারি 9তম পদই হয়েছে 8/2। তো এইটি আমাদের অ্যান্সার। ওকে, 9তম পদ, n এর মানটাই হচ্ছে নির্ণয় করতে বসে। আচ্ছা, যদি আমরা একটু কমেন্ট দেখার চেষ্টা করি, স্যার বিজি আছি স্যার। আচ্ছা স্যার, 16 নম্বর অধ্যায় কোন দিন পড়াবেন? হ্যাঁ আচ্ছা, তোমাদের কাছে একটা আমি এইটা বলতে চেয়েছিলাম যে আজকে ক্লাস তো শেষ ধারা, তো পরবর্তীতে আমরা কোন অধ্যায় শুরু করতে পারি। দেখো, তো তোমরা যদি 16 নম্বর অধ্যায় করতে চাও অবশ্যই করাবো। ঠিক আছে, অনেকেই 16 নম্বর ওই যে পরিমিতি অধ্যায়টা, এই অধ্যায়টা অনেকেই করতে চায় না, বাদ দিতে চায়। তো তোমরা যদি করতে চাও আমার অসুবিধা নেই, আমি করাবো। তো তোমাদের কি করতে হবে, তোমাদের ক্লাস করতে হবে। ঠিক আছে, ক্লাস করতে হবে, ক্লাস না করলে তো পড়িয়ে লাভ নাই। ঠিক আছে, আচ্ছা, পাকিস্তানের মতো 10 ওভারে, আচ্ছা। ভালো খেলতেছে, উইকেট দরকার বাংলাদেশের। তো যাই হোক, দেখা যাক কি হয়। বাংলাদেশের ব্যাটিং আজকে ভালো খেলতে হবে, যত রানই হোক কম বেশি হোক ব্যাটিং ভালো করতে হবে, নাইলে শেষ। তো দেখো, যাই হোক, তো দোয়া করি যাতে বাংলাদেশ সুপার এইটে যায়, আর অনেকগুলো খেলা খেলতে পারে, মানে অনেকগুলো দলের সাথে খেলা খেলতে পারে। স্যার পরিমিতি করব, করাইয়েন ওইটা, আচ্ছা ঠিক আছে। মুবাশশার জামানির, ঠিক আছে। তো পরিমিতি যদি করতে চাও 16 অধ্যায় করাবো, তোমাদের ক্লাস করতে হবে। ঠিক আছে, অধ্যায়গুলো সহজ, 16 অধ্যায় কিছু ইম্পর্টেন্ট সূত্র আছে, তো ওই সূত্রগুলো যদি তোমরা পারো তাহলে অধ্যায়গুলো করতে পারবে। আর আচ্ছা ঠিক আছে, তো তোমাদের পরিমিতি অধ্যায় কি তোমাদের তোমাদের সৃজনশীল করাবো, নাকি তোমাদের মেইন বই যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের প্রশ্নগুলো করাবো, মানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেইগুলো আগে পড়াবো, না সরাসরি সৃজনশীলে চলে যাবো? তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। স্যার এই অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারবো, পরিমিতি পারি না। হ্যাঁ ঠিক আছে, পরিমিতি করাবো। তো দেখো, তাহলে আমরা আগামী ক্লাসে, সরি আগামী বুধবারে আমরা পরিমিতি থেকে শুরু করব নাকি মেন বই থেকে? স্যার আচ্ছা ঠিক আছে, মেন বই থেকে শুরু করবো। তো দেখো, তোমাদের কাছে একটাই আবেদন ভাইয়া, আমার কাছ থেকে যে তোমরা অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবে, তোমাদের প্রত্যেকের প্রোফাইলে ক্লাসগুলো শেয়ার করবে এবং কমেন্টে তোমাদের বন্ধুদের মেনশন করবে। ওকে, দেখো ভাই, ক্লাসগুলো কতটা কষ্ট করে তোমাদের সাথে ক্লাসগুলো নেই। বোর্ড কোশ্চেন করালে ভালো হয়, রাইসাতুল কদর,
আচ্ছা ঠিক আছে, বোর্ড কোশ্চেন গুলো পড়াবো তোমাদের, রিভিশন ক্লাস গুলো শেষ করি যেহেতু তোমরা পরিমিতি করতে চাইতেছো। আচ্ছা তোমাদের যে সম্পাদ্য আছে উপপাদ্য আছে এগুলো তো পড়ানো দরকার, এগুলো তো খুবই ইম্পর্টেন্ট। কোনগুলো পড়াবো, আর সম্পাদ্য উপপাদ্য নাকি তোমাদের পরিমিতি যেটা ইম্পর্টেন্ট? আচ্ছা আমি পোস্ট করবো, ঠিক আছে, তোমরা কমেন্টে বলো, আমি দেখবো। আর তোমার যেটা ভুল বেশি পড়বে সেইটাই পড়াবো। উপপাদ্য সম্পাদ্য নাকি পরিমিতি, এই তিনটে থেকে যে কোনো একটা, যেগুলো ভুল বেশি পড়বে সেগুলোই করাবো। পরিমিতি স্যার আগে মেইন বই পড়ায়েন, পরিমিতি দিন, সিকিউ সলভ করায়েন। আচ্ছা ঠিক আছে। তো দেখো আচ্ছা ঠিক আছে, তোমরা কমেন্ট করো, আমি দেখতেছি। তো এর পরে ম্যাথটা যদি আমরা চলে যাই, দেখো ভাইয়া কোনটা, এই যে 8 নাম্বার ম্যাথটা। এবার আমরা 8 নাম্বার ম্যাথটা করবো, এটা হচ্ছে টাইপ 3 নাম্বার টাইপ। দেখো 8 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, 7 স্টার। ধরো দেখো ভাইয়া, এই আটে যে ম্যাথটা আছে, এই ধরনের ম্যাথ আমরা তোমাদের 13.1-এ করছিলাম, ঠিক আছে। তো সেই ম্যাথ কিন্তু এখানে খালি সূত্রগুলো ভিন্ন। তো দেখো এখানে বলছে কি, একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ, এখানে বলছে পঞ্চম পদ 2√3/9, এবং এখানে কিন্তু বলছে এবং দশম পদ 8√2/81 হলে ধারে তৃতীয় পদ নির্ণয় করতে বলছে। তো আমাদের ধাপে ধাপে আগাইতে হবে। তো ধরবো এখানে তো ধারাটি দেওয়া নাই, যে ধারাটি দেওয়া নাই, তো ধরে নিব প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর, ঠিক আছে। আর বলছে পঞ্চম পদ এত। তো পঞ্চম পদ থেকে মনে মনে ধরবো আমরা এনতম পদ। তো এনতম পদ কি, এনতম পদ যদি এইটা হয় তাহলে লিখতে পারি পঞ্চম পদ কি হবে। এনতম পদ নির্ণয় সূত্র কি বলতো, এনতম পদ নির্ণয় যে সূত্রটা আছে, a r⁻n-1 আর কি, সেই সূত্রটা সময় লাগতে পারি এইটা, ঠিক আছে। তো এখান থেকে এন এর মান বের হয়ে যাবে, বা তোমাদের এখান থেকে সরাসরি এইভাবে অ্যাপ্লাই করতে পারো। দেখো হ্যাঁ, যেভাবে বলেছি আর কি সেভাবেই অ্যাপ্লাই করতে পারো, ওকে। তো দেখো, তো পঞ্চম পদ নির্ণয়ের সূত্র কি জানো, মানে এনতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a r⁻n-1, ঠিক আছে। তো এখানে এন এর জায়গায় আমরা কি বসাবো, 5 বসাবো। 5 বসাইয়ে আমরা যে মানটা পারবো সেইটা সমান রাখতে পারি এইটা। তো এইটা আমাদের প্রথম ধাপ শেষ। তারপর দ্বিতীয় ধাপে পারবো কি, দ্বিতীয় ধাপে পারবো এই যে দেখো দশম পদ। তো দ্বিতীয় ধাপে কি লিখবো, দশম পদ লিখবো সমান সমান, লিখবো এই দশম পদ দেবো এনতম পদ সমান সমান এত। তো দশম পদ মানে কি, মানে এনতম পদ। তো এনতম পদ নির্ণয়ের সাথে কি a⁻n-1। তো এখানে কি বসাবো, এন এর জায়গায় বসাবো 10। তো 10 বসাই, যে ওই সূত্রটা যদি 10 বসাই তাহলে যে মানটা আসবে সেইটা সমান সমান রাখতে পারি এইটা, ঠিক আছে। তো একটা প্রথমটাকে ধরবো 1 নম্বর সমীকরণ, ওইটাকে ধরবো 2 নম্বর সমীকরণ, ওকে। এইভাবে ধরে আমরা যদি একটু সমাধান করি তাহলেই হবে। তো মূল কথা হচ্ছে তোমাদের ম্যাথটা বুঝতে হবে আগে। তো দেখো যদি আমরা সমাধানে চলে যাই তাহলে সেটাই দেখো, এই যে দেখো 8 নম্বর ম্যাথটায়, এই যে দেখো ধরি গুণোত্তর দ্বারা প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর। তার লাগবো কি, আমরা জানি গুণোত্তর দ্বারা এনতম পদ কি জানি, a⁻n-1, যেটা বলছিলাম আর কি, মূলত তোমাদের সেইটাই আর কি। দেখো বুঝতে পারবা ভাই, খুবই ইজি ম্যাথ। তো ওই যে পঞ্চম পদ যেহেতু বলা আছে, তো লাগবো a⁻n এর জায়গায় বসাবো 5 - 1 মানে a⁻4, এইটি হচ্ছে আমাদের পঞ্চম পদ, ওকে। তো দেখো এইটা যদি পঞ্চম পদ হয়, আর প্রশ্ন বলছিল পঞ্চম পদ এইটা ধরতে বসে, মানে এখানে দেওয়া আছে, আবার দশম পদ দেওয়া আছে এইটা। তো সেম, তো বলতে পারি এইটা সমান সমান বলতে পারি তাহলে 2√3/9, ওকে। এই যে দেখো এইটা সমান বলতে পারি, এই যে এইটা সমান বলতে পারি 2√3/9। আবার বলছে দশম পদ, তো a⁻n-1 মানে 10 - 1 মানে 9, a⁻9। তো a⁻9 সমান সমান কি বলতে পারেন, এই যে বলছে দশম পদ সমান সমান 8√2/81। তো লিখতে পারি অর্থাৎ প্রশ্ন মতে বা শর্ত মতে দেখো লিখতে পারি a⁻9 সমান সমান 8√2/81। এই যে দেখো প্রশ্ন মতে বা শর্ত মতে এইটা সমান সমান এইটা যেটা দেওয়া ছিল, আবার মানে পঞ্চম পদ সমান কি দেওয়া ছিল, এইটা সমান সমান এইটা, পঞ্চম পদ সমান এইটা দেওয়া ছিল, এবং দশম পদ ছিল এইটা দেওয়া। তাহলে দশম পদ এইটা সমান সমান লিখতে পারি এইটা, এই যে এইটা সমান এইটা। তো এইটাকে ধরলাম 1 নম্বর সমীকরণ এবং এইটাকে ধরলাম 2 নম্বর সমীকরণ। হ্যাঁ ঠিক আছে, তোমাদের কমেন্ট আমি দেখতেছি, অসংখ্য ধন্যবাদ। তোমরা কমেন্ট করবে অবশ্যই। এরপর দেখো এবার আমরা কি করব, এই যে দুটো সমীকরণ পাইছি আমরা এখানে, দেখো 1 নম্বর এবং 2 নম্বর। তো আমরা কি করব, আহ, দেখো এখানে সমীকরণ 2 কি, দেখো এই সমীকরণ 2-কে 1 নম্বর দ্বারা ভাগ করব। দেখো 2-কে আমরা যদি 1 নম্বর দ্বারা ভাগ করি তাহলে কি হয়, দেখো এখান থেকে আমরা আর এর মান পাবো। দেখো এই যে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে, স্যারকে এইটা কোনো কথা, আমার এই ব্যালেন্ডারে ঢুকাই দিচ্ছ। যাই হোক, দেখো
2 নং সমীকরণকে কি করবো, 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করবো। তো দেখো এই যে 2 নম্বর সমীকরণটাকে এই যে লিখলাম, প্রথম যে পদটা আছে বাম পক্ষে সেটা লিখলাম, আর 2 নম্বর সমীকরণে যেটা আছে মানে 1 নম্বর সমীকরণ যেটা আছে বাম পক্ষে সেটা লিখলাম। তো এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণের বাম পক্ষ, এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ বাম পক্ষ। তো 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করতেছি। তো দেখো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণের ডান পক্ষ, এইটা হচ্ছে নিচেরটা হচ্ছে 1 নম্বর সমীকরণের ডান পক্ষ, এটা ভাগ করলাম আর কি। তো দেখো এখন এইটার দ্বারা যদি এটাকে ভাগ করে দেখো কি হয়, এই এ বাদ যায়, এই এ কাটাকাটি করে যদি দেখো তাহলে তো ওইটা বাদ যায়। এ যদি কাটা দিয়ে থাকে কি, থাকে 8^9 আর নিচে থাকে 8^4। তো 8^4 দ্বারা যদি 8^9 কে ভাগ করে থাকে কি দেখো তো, 4 দ্বারা যদি 9 কে ভাগ করি দেখো আহ কত থাকে, 5 থাকে, 8^5 থাকে। ওকে, থাকে 8^5 থাকে, এই যে 8^5। আর এখানে যদি ভাগ চিহ্ন আছে তাহলে আমরা কি করতে পারি, প্রথম ভগ্নাংশটা যদি লিখে গুণ চিহ্ন দিয়ে ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দেবো, আর নিচে যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যাবে। এই যে লব যাবে হরে আর হব যাবে লবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো কি করবো, 8^5 দেখো এখানে কাটাকাটি যায়, দেখো 9 9 9 81। আবার দেখো 2 4 2 8 থাকে কি দেখো, থাকে 4√2 ডিভাইডেড বাই 9√3। এই যে দেখো 4√2 ডিভাইডেড বাই 9√3। তো এখন দেখো 8^5 সমান সমান 4 কে ভাগে যদি ভাঙায় রাখতে পারি 2 × 2, মানে 2 × 2 সমান 4 × √2। আবার নিচে 9 কে যদি ভাঙায় রাখতে পারি 3 × 3 সমান 3 × 3 × √2। তো দেখো এখন এই 2 কে এবং এই 2 কে আমরা এখানে যেহেতু √2 আছে এটাকে আমরা ভ্যানিশ করতে চাই, √2 কে আমরা ভ্যানিশ করতে চাই এবং √3 কে ভ্যানিশ করতে চাই। তাহলে আমরা যদি এটা ভ্যানিশ করতে চাই তাহলে কি করতে পারি দেখো, দেখো আমরা এখানে কি করতে পারি, এই যে √2, এই যে √2, তো এখানে দেখো এইখানে যে 2 আছে আর এখানে যে 2 আছে, এই 2 এবং এই 2 কে আমরা লিখতে পারি √2 × √2। প্রথম 2 কে লিখতে পারি √2 × √2, মানে 2 কে লিখতে পারি কি, এই যে দেখো একটু যদি বুঝো তোমরা দেখো, আমরা √2 কে লিখতে পারি, এই 2 কে লিখতে পারি √2 × √2। এই √2 × √2 মানে হচ্ছে 2। আবার দেখো 3 কে লিখতে পারি √3 × √3। দেখো এটা মানে হচ্ছে 3। ওকে, দুইটা √3 মানে হচ্ছে 3। তো সেম আর কি। তো দেখো এখানে প্রথমে 2 কে লিখতে পারি √2 × √2, আবার এই 2 কে লিখতে পারি √2 × √2, আর এখানে তো √2 রয়েই গেছে, এই যে সেই √2 এটা। আবার এই 3 কে লিখতে পারি √3 × √3 ইনটু, আবার এই 3 কে লিখতে পারি √3 × √3 ইনটু, আর এই যে √3 রয়েছে সেটা এখানে লিখলাম। তো এখন মোট কথা আসে কি দেখো, মোট আসে দেখো জিনিস আসে কি, 1 2 3 4 5টা, এখানে আসে √2 টু দি পাওয়ার 5 আসে। আর নিচে আসে কি দেখো 1 2 3 4 5, নিচেও আছে। নিচে দেখো নিচে কি আসে, নিচে আসে দেখো √3 টু দি পাওয়ার 5। তো একসাথে লিখতে পারি √2 ডিভাইডেড বাই √3 ব্র্যাকেট দিয়ে টু দি পাওয়ার 5 লিখতে পারি একসাথে। এই টু দি পাওয়ার 5 মানে √2 এর উপরেও 5, আবার √3 এর উপরে 5। ঠিক আছে, তো দেখো এখন এইখানে ভেজ দেখো এখানে কি আছে, দেখো এখানে যেহেতু পাওয়ার সেম, তো আমরা পাওয়ারটাকে বাদ দিয়ে দিতে পারি। যদি পাওয়ার সেম হয়, বাম পক্ষ এবং ডান পক্ষে যদি পাওয়ার সেম সমান হয় তাহলে আমরা পাওয়ারটাকে বাদ দিতে পারি। থাকে কি তাহলে আর সমান সমান √2/√3 থেকে √2/√3। ওকে, তো এখন দেখো প্রশ্ন কি বলছিল দেখো, কয় নাম্বার আমাদের, এই যে 8 নাম্বার। তো প্রথম এই অংশটা কাজ শেষ, এই অংশটা কাজ শেষ। তো বলছিল ধারাটির তৃতীয় পদ কত। তো ধারাটির তৃতীয় পদ বের করতে বলছে। তো আমরা জানি কি তৃতীয় পদ ধরবো n তম পদ। ওকে, তো দেখো যদি n তম পদ ধরি, তো ধারাটির n তম পদ কি a⁻n−1। তো তৃতীয় পদ কি হইবে, a⁻n এর জায়গায় বসাবো 3। তো এই 3−1, তো দেখো তাহলে কি আসে, আর এখানে 3 থেকে যদি 1 চলে যায় থাকবে 2। তো a⁻2 আর কি, দেখো a⁻2 স্যারকে বলে দেন সে যেন 4 দুষ্ট মেয়ে একটু যে আপনারা বেলেন করে। বেশ, আচ্ছা আচ্ছা, আমাদের ক্লাসে একটু শেয়ার করো তোমরা যারা ক্লাসে আছো। আমরা 1 মিনিট রেস্ট নেবো। ওকে, দাঁড়া আমি একটু স্কোরটা দেখে আসি। তোমরা একটু স্কোর আপডেটটা জানাইও, ঠিক আছে? তো দেখো আমরা এখানে কোথায় ছিলাম, দেখো এই যে r টু দি পাওয়ার 2, মানে এই 3 থেকে একটা এক চলে গেছে, রয়েছে 2। এখন কি করবো ভাই দেখো, এখন দেখো আমরা কি করব, এই যে সমীকরণ আকার, এখানে সমীকরণ আকার কি ছিল, a⁴, a⁹ তো এই আকারে আমরা নিয়ে আসবো। এখন এই যে অংশটা তৃতীয় পদ, দেখো তৃতীয় পদকে আমরা এই আকারে নিয়ে আসবো। তো এই আকারে যদি নিয়ে আসতে চাই তাহলে কি করতে পারি, এই দেখো লব এবং হরকে, এই যে দেখো এখন কি করব, দেখো
এখন কি করতে পারি, এইটাকে এখানে a r টু দি পাওয়ার 2 এইটাকে কি করবো আর স্কয়ার দ্বারা ভাগ করবো, ঠিক আছে, লব এবং হরকে। দেখো হরে আছে 1, তো 1 এর সাথে কি করবো, লব লব এই যে লব উপরের অংশটার সাথে আর স্কয়ার নেবো, আর নিচের অংশের সাথে আর স্কয়ার নেবো। দেখো ভাইয়া বুঝতে পারবো, নিচের অংশের সাথে আর স্কয়ার নেবো, উপরের অংশের সাথে আর স্কয়ার নেবো, মানে হবের সাথেও এবং লবের সাথেও। দেখো দেখো উপরে এবং নিচে কি করলাম, আর স্কয়ার নিয়ে আসলাম, গুণ করো আর স্কয়ার দ্বারা গুণ করলাম, ওকে সরি ভাগ না আর কি, গুণ করলাম, উপরেও আর স্কয়ার দ্বারা গুণ করবো, নিচে আর স্কয়ার দ্বারা গুণ করবো। তাহলে দেখো উপরে কি থাকে, মানে দেখো আর স্কয়ার নেওয়ার কারণ কি ভাই, দেখো আর স্কয়ার নেওয়ার কারণ হচ্ছে আমরা এখানে দেখো প্রশ্ন কি আছে, a r টু দি পাওয়ার 4 a r টু দি পাওয়ার 9 আমরা এখানে পেয়েছিলাম, তো এইভাবে আনার চেষ্টা করবো আর কি। দেখো তাহলে কি হয়, দেখো এখানে দেখো a r টু দি পাওয়ার, দেখো এখানে এখানে আর স্কয়ার, এখানে আর স্কয়ার, মানে তাহলে r টু দি পাওয়ার 4, তাহলে কি হয় a r টু দি পাওয়ার 4 নিচে রয়েছে আর স্কয়ার। তো দেখো এখন এখানে এ কি আছে, দেখো a r টু দি পাওয়ার 4, দেখো ভাইয়া a r টু দি পাওয়ার 4 এর উপরে মান দেওয়া আছে ভাইয়া, কই দেওয়া আছে দেখো তো, এই যে দেখো a r টু দি পাওয়ার 4 এর মান কি দেওয়া আছে, 1 নম্বর সমীকরণ দেওয়া আছে 2√3/9, কি দেওয়া আছে 2√3/9। তো এটাই সরাসরি বসাবো এখানে। দেখো এই যে দেখো এই যে বসাইলাম, a r টু দি পাওয়ার 4 এর মান ছিল 2√3/9, আর আর স্কয়ারের মান, সরি এখানে আর স্কয়ার না মানে আর এর মান, তো আর এর মান কি ছিল, এই যে দেখো আর এর মান ছিল √2/√3, তো এখানে বসাইলাম √2/√3, আর যেহেতু স্কয়ার আছে তো আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা স্যার ক্লিয়ার, ওকে স্যার সম্পাদ্য এবং পরিমিতি নিয়েন স্যার প্রবলেম, আচ্ছা ঠিক আছে, তোমাদের ক্লাস করতে হবে, তাহলে আমি অবশ্যই ক্লাসগুলো নিব। দেখো তোমরা যদি আমার কাছে থাকতে কেউ, তাহলে বুঝতে যে কতটা আমি তোমাদের জন্য ত্যাগ করতেছি। আমি কিন্তু তোমাদের দেখো এখন তো প্রচুর গরম পড়ে, ঠিক আছে, তো যেহেতু গরম পড়ে আমি কিন্তু ফ্যান, আমাদের যে বাসায় যে ফ্যান, তো ওই ফ্যানের পাওয়ার কিন্তু কমিয়ে দিছি, তো দেখা গেছে তো প্রচুর ঘাম হচ্ছে, তাতেও ঘাম হচ্ছে মানে। তো যাই হোক তোমাদের কাছে ভাই একটা প্রশ্ন থাকবে, তোমাদের ক্লাসগুলো একটু শেয়ার করবে, ঠিক আছে। আচ্ছা স্যার বিডি এখন খারাপ বল, হুম বারবার, হ্যাঁ আসলে তো দেখা যাইতেছে তাই, সেই 4 উইকেটে 74, 150 প্লাস করবে স্যার, দেখা যাক কি হয়। আজকে যদি বাংলাদেশ হারে তাহলে সুপার এইটে যাইতে পারে, যার সম্ভাবনা আছে হারলেও, কারণ পরবর্তী যে 2টা ম্যাচ আছে সেটা ছোট 2টা দল, ছোট বলা যাবে না, যদি সেইখানে যদি হেরে যায় বাংলাদেশের অবস্থা তো বলা যায় না, এই কখন ভালো খেলে কখনো মন্দ খেলে বলা যায় না, তো আজকে জিতলে একটা আশা থাকতো, তো তো মানে আর কোনো টেনশন ছিল না। তো যাই হোক দেখো তাহলে এখানে কি করবো এখন, 2√3/9, আর নিচে আছে কি যে এখন নিচে দেখো এখানে আছে √2/√3 উপরে স্কোয়ার আছে, তো আমরা জানি কি স্কোয়ারে রুটে কাটা যায়, স্কোয়ারে রুটে কাটা যায়, তো এখানে মানে একটা স্কোয়ার না, এখানে কিন্তু √2 উপরে স্কোয়ার, √3 উপরে স্কোয়ার, ব্র্যাকেট মানে বুঝাইছি এটার উপরে স্কোয়ার এটার উপরে স্কোয়ার, তাহলে এই স্কোয়ার রুটে কাটা স্কোয়ার রুটে কাটা থাকে কি 2/3 থাকে, উপরটা যেভাবে আছে সেভাবে থাকবে, তো উপরেটা যেভাবে আছে সেভাবে লিখলাম, আর নিচে যে ভগ্নাংশ আছে সেটা যদি যেহেতু ভাগ আছে তো গুণ চিহ্ন দিলে এটা উল্টে যাবে, তো যদি উল্টে যায় তাহলে কি হয়, আমরা যদি এখন কাটাকাটি করি, দেখো 3 অক্ষে 3 দ্বারা যদি কাটি, 3×3 = 9, আর এইটু এইটু কাটা যায়, তাহলে থাকে কি, থাকে √3/3 থাকে, থাকি ভাই বলতো, এই যে দেখো থাকে √3/3, ওকে। রেগুলার ক্লাস করার ট্রাই করব, হ্যাঁ। আর রেগুলার বলতে তোমাদের আমি দেখো প্রতি সপ্তাহে শনিবার সোমবার এবং বুধবার ক্লাস নেই, ঠিক আছে, তো এই সপ্তাহে 3টে দিন মাত্র ক্লাস নেই, রাত 8:30টায়, তো তোমরা যদি 3টে দিন ক্লাস করো ভাইয়া, তো তোমাদের তো সামনে টেস্ট পরীক্ষা মেবি, তো তোমাদের টেস্ট পরীক্ষার আগে অনেক আগিয়ে যাবে তোমরা, যারা ম্যাথে দুর্বল আছো আর যারা ম্যাথে এক্সপার্ট আছে তারা অবশ্যই ক্লাস করবে, যাতে আরো ভালোভাবে শিখতে পারো। আর তোমরা যারা ম্যাথে এক্সপার্ট, যারা দুর্বল, তোমাদের যারা সহপাঠী আছে তাদেরকে ফ্রিতে, ঠিক আছে, ফ্রিতে বলে তোমাদের তাদেরকে ম্যাথ শিখাবে, ঠিক আছে, বলবে যে তোমাদের যারা সহপাঠী আছে তাদেরকে বলবে যে তোদের এই ম্যাথ গুলো শিখাইতে পারি, তোরা যদি আমার নাস্তা করাস, ঠিক আছে, তো তোমরা তাদের কাছ থেকে নাস্তা খাবে এবং তাদেরকে ম্যাথ গুলো বুঝাবে, ঠিক আছে, তো তোমরা যদি বুঝো তার দেখবে একসময় ম্যাথে এক্সপার্ট হয়ে যাবে, ঠিক আছে, ম্যাথ ভালো পারবে। অ্যান্সার 1/√3, হ্যাঁ 1/√3, দেখো তাহলে আমরা এই যে দেখো এখানে আছে উপর আছে √3, নিচে আছে 3, তাহলে উপরে যে √3 রয়েছে 3 কে লিখতে পারি কি, দেখো 3 কে লিখতে পারি √3 × √3, তো এই √3 আর এই √3 যদি বাদ দিই উপরে নিচে তাহলে কি থাকে, থাকে 1/√3 থাকে, তো এইটাই আমাদের অ্যান্সার। তো এই ম্যাথটা শেষ, তো দেখো এর পরে ম্যাথে যদি আমরা চলে যাই, আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। দেখো এই যে এরপরে ভাই আমরা কোন ম্যাথটা করবো, দেখো 11 নম্বর ম্যাথ, দেখো 10 এবং 11 ম্যাথ, দেখো এটা হচ্ছে আমাদের কত টাইপ বলো তো, 3 নাম্বার টাইপ নাকি না 4 নাম্বার টাইপ, যাই হোক এটা হচ্ছে পরের টাইপ আর কি। দেখো এখানে 10 এবং 11 নম্বর এই দুইটা হচ্ছে একই টাইপের ম্যাথ,
এগুলো খুবই আসার সম্ভাবনা থাকে। দেখো 5 স্টার দিয়ে রেখেছি। তো দেখো এই দুইটা দেখো একই নিয়ম। দেখো এখানে বলছে প্রথম একটা বলছে একটা ধারা দেওয়া আছে, বলছে গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। দেখো ধারাটার ভিতরে এক্স ওয়াই দেওয়া আছে। আবার 11 নম্বর ম্যাথে আছে, দেখো এক্স প্লাস এই যে 3 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 2 243 গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয় করতে বলছে। তো মূল কথা হচ্ছে 10 এবং 11 নম্বর ম্যাথ এটা হচ্ছে একই টাইপের ম্যাথ। তো এখান থেকে আমরা একটা ম্যাথ করব। দেখো এগুলা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। তো এইখান থেকে আমরা একটা টাইপ করবো। তো দেখো তাহলে আমরা যদি দেখো 10 নম্বর ম্যাথ এবং 11 নম্বর ম্যাথ যদি আমরা একটা ম্যাথ শিখতে পারি, অন্য ম্যাথটা ইজিলি করতে পারবো। তো আমরা এখান থেকে 11 নম্বর ম্যাথটা করি। দেখো তাহলে এখানে কি বলছেন, বলছে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে বলছে, ধারার এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে বলছেন। তাহলে ধারাটি দেখো এখানে ধরতে পারি কি প্রথম পদ, দেখো প্রথম পদ আছে কি, প্রথম পদ ধরবো এ সমান সমান 3, আর এখানে দ্বিতীয় পদ হচ্ছে এক্স, তৃতীয় পদ হচ্ছে ওয়াই, চতুর্থ পদ হচ্ছে জেড, এবার আর পঞ্চম পদ হচ্ছে এইটা। তো দেখো তাহলে আমরা কি লিখতে পারি, দেখো তাহলে এক্স ওয়াই যেটা মান বের করতে বলছে, মানে দ্বিতীয় পদ তৃতীয় পদ এবং চতুর্থ পদ গুলো বের করতে বলছে। তো দেখো আমরা তাহলে কি করব, প্রথম পদ এ এবং তাহলে লিখতে পারি সাধারণ অনুপাত কি ধরবো। দেখো আমরা যদি প্রশ্ন চলে যাই, সাধারণ অনুপাতকে ধরবো আর, সাধারণ অনুপাতকে তো আর দ্বারা প্রকাশ করে। এই যে দেখো আমরা যদি সমাধানে চলে যাই, এই যে দেখো মনে করি বা ধরি গুণোত্তর দ্বারা প্রথম পদ এ সমান সমান 3 এবং সাধারণ অনুপাত আর। তো দেখো গুণোত্তর দ্বারা n-তম পদ, দেখো ভাইয়া কি লিখবো, গুণোত্তর দ্বারা n-তম পদ নির্ণয় সূত্র অ্যাপ্লাই করবো প্রথমে। ভাইয়া এই ধাপগুলো মনে রাখবা, মাত্র দুইটা ধাপে ম্যাথটা করবো, ঠিক আছে? খুবই সহজ ম্যাথ। দেখো n-তম পদ কি a টু দি পাওয়ার n-1, এটা তো আশা করি তোমরা সবাই ইতিমধ্যে জানো। কিভাবে হয়েছে তোমাদের এই সূত্র, এটা সূত্র যা সূত্র। তো n-তম পদ, আর প্রশ্ন ছিল দ্বিতীয় পদ তৃতীয় পদ এবং চতুর্থ পদ 11 নম্বর ম্যাথে। তো লিখবো এটা যদি n-তম পদ হয় তো লিখবো দ্বিতীয় পদ, তাহলে কি হইবে, এখানে প্রথম পদের দরকার নাই, প্রথম পদ তো ছিল, এই যে প্রথম পদ দেওয়াই আছে, প্রশ্ন ধারার ভিতরে 3 দেওয়া আছে, এই যে প্রথম পদ এ সমান সমান 3, তার প্রথম পদ দরকার নাই এখানে। এখন দ্বিতীয় পদটা শুরু করবো। তো দেখো দ্বিতীয় পদ লিখতে পারে কি a টু দি পাওয়ার n-1, তো n এর জায়গায় বসাবো 2। তো 2 যদি বসাই তাহলে হয় 2 থেকে যদি 1 চলে যায় থাকে 1ই, তাহলে মূল কথা হইলো যে থাকে দ্বিতীয় পদ হইলো a আর, দ্বিতীয় পদ সমান সমান কি লিখতে পারি এ আর। ওকে, তারপর দেখো তৃতীয় পদ সমান সমান লিখতে পারি কি a টু দি পাওয়ার n-1 মানে 3 - 1 সমান সমান লিখতে পারি a টু দি পাওয়ার r স্কয়ার। ওকে, মানে আর স্কয়ার মানে 3 থেকে x লেখা থাকবে 2, মানে a টু দি পাওয়ার 2। আবার চতুর্থ পদের ক্ষেত্রে লিখতে পারি কি a টু দি পাওয়ার n-1 সমান সমান লিখতে পারি 4 - 1 আর কি, তো লিখতে পারি 4 থেকে যদি আনসার থাকবে 3, a টু দি পাওয়ার 3। এই চতুর্থ পদ হচ্ছে a টু দি পাওয়ার 3। আর পঞ্চম পদ লিখতে হইবে এখানে তোমাদের, দেখো পঞ্চম পদ হইবে যে কি a টু দি পাওয়ার n-1 মানে 5 - 1, এর জায়গায় 5 বসাবো, তো থাকবে a টু দি পাওয়ার 4। তো দেখো এখানে প্রশ্ন কি বলছিল, দেখো প্রশ্ন কি বলছিল, এই জায়গা নাম্বার বলছিল গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ওয়াই যেটা মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তো আমরা লিখতে পারি এখন কি লিখতে পারি বলতো, এই যে এইখানে শেষে দেখো 243 মানে 243 যেটা দেওয়া আছে, এইটা যদি আমরা এখানে কততম পদের মান এইটা বলতো, 243 কততম পদের মান এখানে প্রশ্নে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদ। ভাই বলতো ম্যাথটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। দেখো এইখানে এই যে লাস্টে যে সংখ্যাটা আছে এটা কততম পদ, দেখো 1 2 3 4 5তম পদ, এইটা হচ্ছে পঞ্চম পদ। তো পঞ্চম পদ সমান সমান লিখতে পারি এইটা। ওকে, পঞ্চম পদ সমান সমান এইটা। তো পঞ্চম পদে ছিল কি ধরছিলাম, এই যে দেখো পঞ্চম পদে আছে a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 সমান সমান লিখতে পারি 243, সেটাই আর কি। দেখো লাগবো অর্থাৎ প্রশ্ন মতে বা শর্ত অনুসারে, লাগবো প্রশ্ন মতে বা শর্ত অনুসারে কি লিখবো, a টু দি পাওয়ার 4 সমান সমান 243। সেম একই নিয়মে তোমরা 10 নম্বর ম্যাথটা করতে পারবে। ওকে, তো দেখো এখানে কি এর মান আছে 3 আর r টু দি পাওয়ার 4 ইনটু 4 সমান সমান 243। তো এখান থেকে আমরা r এর মান বের হইবে আর কি। দেখো তাহলে এখানে 3 গুণ অবস্থা আছে, এটা ডান পক্ষে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। তো এখানে 3 দ্বারা 243 কে ভাগ করলে হয় 81। আর দেখো r টু দি পাওয়ার 4 সমান সমান, এখন 81 কে যদি ভাঙাই লিখতে পারি, 81 কে ভাঙাই কিভাবে ভাঙাই আশা করি তোমরা জানো। 81 কে কি করবো ভাই, জাস্ট লসাগু করবা, 81 কে কি করবা লসাগু করবা, ঠিক আছে? লসাগু করে ভাঙানো যায়। ওকে, 15 বার 1 বলে 87। আচ্ছা, যাই হোক, হ্যাঁ তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আপডেটও দিতেছো খেলার। তো যাই হোক, আর আমাদের ক্লাস চলতেছে। হ্যাঁ, তো দেখো তাহলে আমরা কি কোথায় ছিলাম, যে এখানে দেখো তাহলে আমরা এই দেখো এই লসাগু কিভাবে করে আশা করি তোমরা সবাই জানো। দেখো তোমাদের যদি একটু শিখাই, একটু আবার শিখিয়ে দিই, অনেকে হয়তো তোমরা নাও জানতে পারো। দেখো 81 না,
81 কে কিভাবে লসাগু করবো? প্রথমে 2 দ্বারা ভাগ করবো নাকি? না, 2 দ্বারা 81 কে তো ভাগ করা যায় না। তো প্রথমে তাহলে কি করবো? 3 দ্বারা ভাগ করবো। দেখো 3 দ্বারা যদি 81 কে ভাগ করি কত হয়? দেখো 81 ভাগ 3 সমান 27। আবার 3 দ্বারা ভাগ করলে কি হয়? 3 নং 27। আবার যদি 3 দ্বারা ভাগ করি কত হয়? 3 3 9। তো দেখো এখানে কত আসে? 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে কত আসে দিন শেষে? 3 টু দি পাওয়ার কত? 1 2 3 4, 3 টু দি পাওয়ার 4 আসে। দেখো 3 টু দি পাওয়ার 4 আশা করি কিভাবে আসলো, কিভাবে ভেঙে আসছে তোমরা বুঝতে পারছো। তো সেটাই এখানে 3 টু দি পাওয়ার 4 লিখলাম। তো এখন দেখো যেহেতু পাওয়ার সেম, আমরা জানি যদি পাওয়ার সেম হয় তাহলে বেস সমান বেস। তো দেখো আর লাগবো কি? অথবা আর সমান 3। তো এখান থেকে আর এর মান বের হয়েছে। তো আমরা ধরছিলাম কি ভাই বলতো? প্রশ্ন বলছিল এক্স ওয়াই এবং জেড এর মান বের করতে বসে। আর এক্স এর মান ছিল আমাদের দ্বিতীয় পদ, এক্স হয়েছে আমাদের দ্বিতীয় পদ, ওয়াই ছিল তৃতীয় পদ, আর জেড ছিল চতুর্থ পদ। ওকে, তো তাহলে লাগবো আমরা অথবা এক্স সমান সমান দ্বিতীয় পদ ছিল কি? এই যে দেখো দ্বিতীয় পদ ছিল এ আর। তো লাগবো এ আর সমান সমান, এই দেখো এক্স সমান সমান এ আর লাগবো কি ভাইয়া? এক্স সমান সমান এ আর। তো এর মান কত পেয়েছিলাম? এর মান তো প্রশ্নে আছে 3, মানে ওই ধারার ভিতরে 3 দেওয়া আছে প্রথম পদটা। আর এর মান পাইলাম 3, তো 3 ইন্টু 3 সমান 9। তো আবার ওয়াই এর মান ধরছিলাম কোনটা? ওয়াই হচ্ছে দ্বিতীয় পদ, সরি ওয়াই হচ্ছে তৃতীয় পদ। দেখো ওয়াই তৃতীয় পদ কি? এ আর স্কোয়ার, এই যে এ আর স্কোয়ার। তো এ আর স্কোয়ার সমান সমান কি লিখবো? ওয়াই সমান সমান এ আর স্কোয়ার সমান, তো এর মান 3 আর আর এর মান পাইছি 3 তার উপর স্কোয়ার। তো এইটাকে আমরা সমাধান করলে পাই 27। আবার জেড এর মান কি? জেড ছিল কোনটাকে বলতো? চতুর্থ পদ। চতুর্থ পদ হয়েছে আমাদের জেড। দেখো এইটা কিভাবে হলো? এটা কিন্তু প্রশ্নই দেওয়া আছে। এই যে দেখো, এই যে প্রশ্ন যদি একটু তাকাই দেখো, এই যে 3 হয়েছে প্রথম পদ, আর এক্স হয়েছে দ্বিতীয় পদ, ওয়াই হয়েছে তৃতীয় পদ, আর জেড হচ্ছে চতুর্থ পদ। তাহলে দেখো চতুর্থ পদ জেড সমান সমান লিখতে পারি কি? এ আর কিউব, এ আর টু দি পাওয়ার কিউব। তো দেখো জেড সমান সমান এ আর টু দি পাওয়ার কিউব সমান সমান 3 ইন্টু 3 টু দি পাওয়ার কিউব। এর মান প্রশ্ন ছিল 3 আর এর মান পাইছি 3, এই যে। তো এটা পাওয়ার দিলাম কিউব, তো এটা করলে হয় 81। তো আমি লিখবো নির্ণয় মান এর সমান সমান 9, ওয়াই সমান সমান 27, জেড সমান সমান 81। এটা আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। আর সেম একই ধরনের একই টাইপের ম্যাথ হচ্ছে তোমাদের কোনটা বলতে পারো? তোমাদের 10 নাম্বার ম্যাথটা একই টাইপের ম্যাথ। তো তোমাদের বাসায় কাজ থাকলে 10 নাম্বার ম্যাথটা অবশ্যই সলভ করবো। ওকে, সলভ করে আমাদের গ্রুপে জমা মানে পোস্ট করে দিবে। জাহিদুল ম্যাথ কার যে গ্রুপ আছে, দেখো গ্রুপের তোমাদের লিংক, কিন্তু গ্রুপের লিংক তোমাদের আজকে লাইভ ক্লাস ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তোমরা ওইখানে ক্লিক করে জয়েন করে নিবে যারা জয়েন হয় না এখনো। তো এরপরে যদি আমরা পরের টাইপে যাই, দেখো পরের ম্যাথে দেখো পরের টাইপে কি আছে? তো আমাদের 10 11 শেষ। তারপর দেখো এখানে আছে কি 12 নম্বর ম্যাথ। দেখো ভাইয়া এই যে 6 এবং 12, এই যে 6 নাম্বার এবং 12 নম্বর ম্যাথ একই টাইপের ম্যাথ। দেখো 6 নম্বর এবং 12 নম্বর ম্যাথটা একই টাইপের ম্যাথ। জাস্ট এখানে বলছে প্রথম 7টি পদের সমষ্টি। তো ধরবো এন তম পদের সমষ্টি, এন তম পদের সমষ্টি নির্ণয় সূত্র। তো ওইখানে দুইটা সূত্র, ঠিক আছে। তো কোন সূত্র কখন অ্যাপ্লাই হবে সেটা ইতিমধ্যে তোমাদের শিখেছি। অনের যদি সাধারণ অনুপাত যদি অনেক থেকে ছোট হয় তখন কোন সূত্র, আর যদি সাধারণ অনুপাত অনেক থেকে বড় হয় তখন কোন সূত্র। তো সেই অনুপাতে তোমরা এখানে যে সূত্রটা হবে সেই সূত্রে অ্যাপ্লাই করে ম্যাথটা করতে পারবে। 6 এর নিয়মে 12 নম্বর ম্যাথটা করবে অবশ্যই। তো এই ম্যাথটা করিয়ে দেবো না, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এটা হচ্ছে 6 এর নিয়ম, 6 নম্বর ম্যাথটা করিয়ে দিয়েছি। তো দেখো এরপরে যদি আমরা পরের টাইপে যাই, দেখো পরের টাইপে কি আছে? 13 এবং 13 নম্বর ম্যাথটা। দেখো 13 নম্বর ম্যাথটা এবং 13 নম্বর ম্যাথ এবং 17 নম্বর ম্যাথ একই টাইপের ম্যাথ। দেখো 13 নম্বর ম্যাথ এবং দেখো 13 নম্বর ম্যাথটা কি আছে যদি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখো এখানে আছে 1 - 1 + 1 - 1 প্লাস ডট ডট বসে দেখাটি 2n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বসে। দেখো ভালো করে তাকাও। এবং 17 নম্বর ম্যাথটা দেখো, দেখো ভাই আমি যেভাবে তোমাদের করিয়ে দেই, দেখো এইভাবে কি তোমাদের প্রাইভেটে বা অন্য কোথাও এইভাবে বুঝায় ধরে ধরে যে এই ম্যাথের সাথে এই ম্যাথটা রিলেটেড আছে। দেখো তারপরে এই ম্যাথটা কোন নিয়ম কিভাবে হয়, দেখো আমার এখানে দেখো ইজিলি বুঝতে পারবে। দেখো তো দেখো 17 নম্বর ম্যাথটা কি আছে? দেখো এই সেম একই নিয়ম বসে ধারাটি 2n + 2 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বসে। এইখানে বসে 2n + 2 সংখ্যক পদের সমষ্টি নির্ণয়, এইখানে বসে 2n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। একই নিয়ম, জাস্ট এইখানে দেখো যদি ম্যাথটা করি তাহলে কি হয়। যদি প্রথম ম্যাথটা বুঝতে পারে তাহলে দ্বিতীয় ম্যাথটা অবশ্যই পারবে। মানে 13 নম্বর ম্যাথটা বুঝতে পারলে 14 নম্বর মানে 17 নম্বর ম্যাথটা ইজিলি বুঝতে পারবে। দেখো তাহলে আমরা 13 নম্বর ম্যাথটা এখন করবো। দেখো তো ধরবো ধারাটি প্রথম পদ এ সমান সমান 1 এবং সাধারণ অনুপাত। তো দেখো সাধারণ অনুপাত দেখো বের করি এখন। তাহলে আমরা কত ছিল আমাদের ম্যাথটা? 13 নম্বর ম্যাথ। দেখো এই যে 5 স্টার দিয়ে রেখেছি। দেখো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ ভাইয়া, সবাই শেয়ার করুন বন্ধুদের মাঝে। হ্যাঁ অবশ্যই। তো অসংখ্য ধন্যবাদ, তোমরা অবশ্যই শেয়ার করবে।
তাহলে দেখো এখানে কি আসে, প্রদত্ত ধারাটি তুলে দিলাম। আর এই ধারার ম্যাথ করার ক্ষেত্রে সবসময় তোমাদের সমাধানে প্রথম প্রদত্ত ধারাটি তুলবা। ওকে, তো লাগবে অতএব ধারাটির প্রথম পদ এ সমান সমান 1 এবং সাধারণ অনুপাত আর সমান সমান কি দ্বিতীয় পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, সরি বিয়োগ না ভাগ, অনুপাতের খেলায় ভাগ হয় আর সাধারণ অন্তরের খেলায় কি হয়, বিয়োগ হয়। তো যেহেতু অনুপাত হয়েছে তো আমরা ভাগ করবো, তো প্রথম দ্বিতীয় পদ ভাগ তার পূর্ববর্তী পদ, তো -1 ভাগ 1, তো দেখো কি আসে, -1ই আসে। তো দেখো মাইনাস যদি 1 আসে তাহলে এইটা দেখো এই যে অনুপাত, সাধারণ অনুপাত তো আর, তো এখানে হয়েছে -1, তো এটা 1 থেকে বড় না ছোট বলো তো? -1 1 থেকে বড় না ছোট? আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাও ভাইয়া, -1 1 থেকে বড় না ছোট, একটু আমাকে কাইন্ডলি জানাও। দেখো অবশ্যই -1 থেকে ছোট, যদি 1 থেকে ছোট হয় তাহলে আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে বলতো? এই যে এই সূত্রটা। আর যদি বড় হইতো তাহলে অন্য সূত্রটা অ্যাপ্লাই করতাম। আর সূত্র দুইটা তোমাদের বইতে আমি দাগিয়ে রেখেছি, তো সেখান থেকে দেখে নেবে অবশ্যই। তো দেখো তাহলে যেহেতু তো এখান থেকে বলতে পারি এটি গুণোত্তর ধারা। দেখো -1 প্রতি ক্ষেত্রে এখানে অনুপাত হইবে -1, সেহেতু আমরা বলতে পারি একটা গুণোত্তর ধারা। তো আমরা জানি গুণোত্তর ধারা ঋণ সংখ্যক পদের সমষ্টি এসএন। তো লিখবো কি, গুণোত্তর দ্বারা ঋণ সংখ্যক পদের সমষ্টি এসএন। এইটা লেখার কারণ কি, দেখো বলছে কি এই ধারাটির এত সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো 2n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বসে। তো আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র কি। দেখো আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র হইছে এসএন সমান, যেহেতু এখানে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় দুইটা সূত্র, তো একটা শর্ত এখানে শর্ত হিসেবে অ্যাপ্লাই করতে হবে। সূত্র দুইটা শর্তের উপর নির্ভর করে, তোমাদের ম্যাথ করার ক্ষেত্রে যে শর্ত দেওয়া থাকবে সেই শর্তের উপর ডিপেন্ড করবে সূত্র দুইটা থেকে কোনটা অ্যাপ্লাই হইবে আমাদের। যেহেতু অনেক থেকে ছোট সেহেতু আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই হইবে। তো এস এর আমরা জানি এখানে এস এর সমান a ইনটু 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। তো দেখো এই সূত্রগুলো তোমাদের ইন্টারমিডিয়েটেও আছে, ঠিক আছে? যারা তোমরা কলেজ লাইফে যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন তোমরা যখন হায়ার ম্যাথ নিবা তখন এই সূত্রগুলো দেখো পাবা। ওকে, তো দেখো আর এখন যদি ভালো করে শিখে রাখো তখন ওই সূত্রগুলো খুবই সহজে অ্যাপ্লাই করতে পারবা। তো দেখো এইটা ধরছিলাম কি n সংখ্যক পদের সমষ্টি, আর প্রশ্ন বলছিল 2n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে। তো আমরা কি করবো, জাস্ট n এর জায়গায় 2n + 1 বসাবো। কি করবো ভাইয়া, জাস্ট n এর জায়গায় 2n + 1 বসাবো। তো এখন দেখো তাহলে এই n এর জায়গায় কি বসাবো, 2n + 1 ইনটু, এখন দেখো এই a ইনটু সরি 1 - r, এই যে 1 - r, আর উপরে যে পাওয়ার n আছে n এর জায়গায় 2n + 1 আর নিচে আছে কি 1 - r, এই যে 1 - r। এখন তাহলে কি আসে, দেখো 1 ইনটু, দেখো এই 1, এই যে এর মান কি 1, এই যে 1 বসাইলাম, এই যে এর মান 1, এই যে 1 বসাইলাম, আর এর মান কি -1। তো দেখো এই 1 বসাইলাম, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই যে 1 পাই বসাইলাম, মাইনাস আর এর মান -1 দিয়ে ব্র্যাকেট দিলাম, আর এই ব্র্যাকেটটার কারণে মূলত এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, আর এখানে পাওয়ার আছে যেটা আছে সেটা লিখলাম, আর নিচে 1 আর মাইনাস আর এর মান হচ্ছে -1, সেখানে আমরা ব্র্যাকেট দিয়ে -1 লিখলাম। তো দেখো নিচে কি থাকে, মাইনাসে মাইনাসে +1, তো 1 + 1, আর উপরে কি থাকে দেখো 1 ইনটু, দেখো 1 এর সাথে যদি গুণ করি তাহলে তো এইটাই হইবে। তাহলে কি হবে, তাহলে আমরা এখানে কি করতে পারি, দেখো 1 মাইনাস, তো দেখো এখানে 2n + 1, এখন দেখো n এর মান, দেখো এখানে যে n আছে n এর জায়গায় আমরা কি বসাবো, দেখো এখানে দেখো আমরা এখানে তোমাদের সাইডে একটু নোট করে রেখেছি। দেখো n এর জোড় বা বিজোড়, দেখো এখানে লিখছি n এর জোড় বা বিজোড় যে কোনো মানের জন্য 2n + 1 বিজোড় সংখ্যা। ভাই একটু ভালো করে এই লাইনতে তাকাবা, এই লাইনটার দিকে একটু ভালো করে লক্ষ্য করো। দেখো বলছে কি n এর জোড় বা বিজোড়, এখানে জোড় বা বিজোড়, জোড় বিজোড় কি তোমরা ইতিমধ্যে জানো, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কি আর কি। তো n এর জোড় বা বিজোড় যে কোনো মানের জন্য 2n + 1 বিজোড় সংখ্যা হইবে, মানে 2n + 1 এর এইখানে মোট হইবে যায় বিজোড় সংখ্যা। এখানে তুমি জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা যে সংখ্যায় বসাও n এর জায়গায় তোমাদের মূলত বিজোড় সংখ্যাই আসবে 2n + 1 এর মান। তো সেটাই আর কি, দেখো এখানে আমি করে রেখেছি, দেখো এই যে 2n + 1। ওকে, দেখো তো দেখো যদি n সমান 1 হয় তাহলে কি এই 2 × 1 n এর জায়গায় 1 বসাবো, +1 সমান 3 হয়। আবার n এর জায়গায় যদি এটা বিজোড় বসাইছি, এবার যদি জোড় বসাই, দেখো n এর জায়গায় যদি জোড় বসাই তাহলে কি হয়, জোড় বসাইলে কি হয়, দেখো 2 × n এর জায়গায় 2 বসাইলাম, +1 সমান 5 হয়। আবার যদি n এর জায়গায় যদি 3 বসাই, দেখো বিজোড় সংখ্যা 2 × 3 + 1 মানে 7। আবার n এর জায়গায় যদি জোড় সংখ্যা বসাই মানে 4 বসাই তাহলে কি হয় 2 × 4 + 1 মানে 9। দেখো জোড় বিজোড় প্রতিটা ক্ষেত্রে দেখো জোড় বিজোড় যেহেতু বসাইছি, জোড়ও বসাইছি বিজোড় বসাইছি, জোড় বিজোড় উভয় ক্ষেত্রেই দেখো কি আসে আমাদের 2n + 1 এর মান কি আসে, বিজোড় সংখ্যা আসে। দেখো দেখো বিজোড় সংখ্যা আসে, জোড় বা বিজোড় যে সংখ্যায় বসায় বিজোড় সংখ্যা আসে, ঠিক আছে? তাহলে এই সেইটাই আর কি, দেখো n এর জোড় বা বিজোড় যে কোনো মানের জন্য 2n + 1 বিজোড় সংখ্যা হয়। এই যে হয় কোথায়, এই যে 2n + 1 এর ক্ষেত্রে, ঠিক আছে? দেখো তাহলে কি হয়, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কি হয়, দেখো এইখানে কি আছে -1, এখানে কি আছে -1, তো -1 এর উপর যদি আমরা পাওয়ার 1 দিই তাহলে -1 হয়। দেখো তাহলে পাওয়ার হবে -1,
যেহেতু বিজোড় সংখ্যা, আর তোমাদের বলছিলাম পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে আর ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসই হইবে। তো এখানে পাওয়ারে আছে 3 আর ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস, সেহেতু আমাদের মাইনাস হয়েছে। আর যদি এখানে 4 থাকতো তাহলে কিন্তু মাইনাস হইতো না, কেবলমাত্র বিজোড় থাকলে মাইনাস হইবে। আবার এখানে পাওয়ারের বিজোড় সংখ্যা আছে কিন্তু ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস চিহ্ন, সেহেতু আমাদের মাইনাস চিহ্ন হইবে। আশা করি তোমরা ক্লিয়ার। তো সেই একই ভাবে তাহলে আমরা বলতে পারি কি, এখানে দেখো 2n+1, এই 2n+1 এর জায়গায় যদি আমরা এখানে 1 বসাই তাহলে কি আসে, 2 অক্ষে 2 +1 মানে কি 3। তো 3 -1^3, দেখো -1^3 মানে হচ্ছে -1 আর কি। তো দেখো তাহলে কি হয়, -1ই আসে। তো সেইটাই আর কি, দেখো তাহলে কি হয় -1। তো মাইনাস, দেখো এখানে -1 যদি হয় তাহলে ওই 1 দ্বারা গুণ করলে তো এটাই হইবে, তাহলে 1 মাইনাস, এই যে 1 মাইনাস, আর এখানে -1ই হইবে, সেই কারণে -1 লিখলাম। এখানে 1 বসাইলে 2 বসাইলে 3 বসাই যাই বসাই আমাদের মূলত -1ই আসবে। তো তাহলে কি হয়, দেখো মাইনাসে মাইনাসে +1 হয়। তো দেখো 1 +1 আর নিচে কি হয়, মাইনাসে মাইনাসে +1 হয়। তো 1+1, তো উপরে থাকে 1+1, নিচে থাকে কি 2, এই 1+1 মানে 2, আর উপরে কি 1+1 মানে 2। তো 2 যদি বাদ দিয়ে থাকে 1। তো এইটি আমাদের নির্ণয় স্যার। তো এইখানে যে নিয়মে করলাম ভাইয়া ম্যাথটা, এই যে দেখো 13 নম্বর ম্যাথটা ভাইয়া যে নিয়মে করলাম আমরা এখানে, ঠিক সেম একই নিয়মে আমরা কোনটা করতে পারবো ভাইয়া বলো তো? সেম একই নিয়মে আমরা এই যে দেখো, এই যে 17 নম্বর ম্যাথটা দেখো, এই যে 17 নম্বর ম্যাথটা করতে পারবো। দেখো এইখানে 2n+1, এইখানে যেহেতু 1 আছে, তো এইখানে আমরা বিজোড় সংখ্যা হইবে, এখানে হচ্ছে যে বিজোড় সংখ্যা। এই যে দেখো এখানে নোটটা হয়েছে কি, জোড় বা বিজোড় সংখ্যা যাই বসাই আমাদের 2n+1 হয়, বিজোড় সংখ্যাই হয় আর কি, বিজোড় সংখ্যাই হইবে। আর এইখানে দেখো 17 নম্বর ম্যাথটা আছে কি 2n+2, এইখানে আছে জোড় সংখ্যা, দেখো 2n+2। তো 2n+2 এর ক্ষেত্রে হবে কি, বা যাই বা তুমি যদি এখানে n এর জায়গায় জোড় বা বিজোড় যে সংখ্যাই বসাও, 2n+2 এর ক্ষেত্রে হবে কি জোড় সংখ্যা হইবে, 2n+2 এর ক্ষেত্রে হবে জোড় সংখ্যা, এখানে হবে বিজোড় সংখ্যা। 2n+1 এর ক্ষেত্রে হবে বিজোড় সংখ্যা, তুমি এখানে n এর জায়গায় যদি জোড় বা বিজোড় যে সংখ্যাই বসা হবে বিজোড় সংখ্যা। আর 2n+2 এখানে অনেক জায়গায় যদি 2 কল্পনা করো 17 নম্বর ম্যাথের ক্ষেত্রে, তাহলে জোড় বা বিজোড় যে সংখ্যাই বসা n এর জায়গায় সেক্ষেত্রে হবে জোড় সংখ্যা। তো এই সেম একই নিয়মে, কিন্তু নিয়ম হয়েছে একই, তো তোমরা একই নিয়মে ম্যাথটা করবে। আর ঠিক আছে, আর সবসময় এই শর্ত দুইটা দিন খেয়াল রাখবে। সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে দেখো, পদের সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে শর্ত দুইটা দেওয়া আছে। শর্ত দুইটা কি বারবার বলি, অনন্ত থেকে আর এর মান, মানে সাধারণ অনুপাতের মান ছোট হলে কোন সূত্র, আর সাধারণ অনুপাত বড় হলে কোন সূত্র। আচ্ছা 5 উইকেট, হ্যাঁ 8টা উইকেট গেছে, 5 উইকেট 104, 18 বার, হ্যাঁ ঠিক আছে। ওই যে ধরো ওই সেম রানই হইবে না হয়তো বা, পাকিস্তানের ইন্ডিয়ার যেরকম খেলা হয়েছে ওইভাবেই হইতে পারে। তো আমাদের খেলা শেষ পর্যন্ত দেখতে হবে। তো যাই হোক, এরপরে দেখো, আচ্ছা আলো মেবি আস্তে আস্তে কমে যাচ্ছে, দেখো সমস্যা নেই, আমরা একটা ফেলার জ্বালাই দিই, আমাদের কাছে ফেলাসের ব্যবস্থা আছে। এই যে দেখো, আহ, ধরো একটু, এক সেকেন্ড, এক এক সেকেন্ড ধরো একটু ফেলা দিই। এই যে এখন একটু আলো তো দেখা যাচ্ছে মেবি, হ্যাঁ। তো দেখো এরপরে আমরা যদি পরের ম্যাথে যাই তাহলে আমাদের 13 শেষ। আচ্ছা তোমরা কি 13 নম্বর ম্যাথটা বুঝতে পারছো? এটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তো ভাইয়া, 13 নম্বর ম্যাথটা বুঝতে পারছো কিনা। তো ধরো আমাদের এই টাইপের ম্যাথ শেষ। এবারে আমরা যদি পরের টাইপে যাই, দেখো এবারে আমরা দেখো 13 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ছিল। এই যে দেখো 5 স্টার দিয়ে রেখেছিলাম। আমাদের কিন্তু প্রায় ভাই ক্লাস শেষের দিকে একদম প্রায়, ঠিক আছে, আর মাত্র 3টে ম্যাথ করাবো, এই থেকে খুবই ইম্পর্টেন্ট, বাকিগুলো তোমরা ইজিলি করতে পারবে। দেখো দেখো এখানে আমরা এবার 13 শেষ, এবার 14 নম্বর ম্যাথ যদি যাই, দেখো এই টাইপের ম্যাথে কি বলছে এখানে, এখানে দেখো এখানে লগ আছে ভাই, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো log2 প্লাস log4, এই যে দেখো log2 প্লাস log4 প্লাস log8 প্লাস বলছে ধারাবাহিক প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। এখানে ভাই সমষ্টি মানে সমষ্টি ছাড়া কোনো কথাই নেই ম্যাথের ক্ষেত্রে। দেখো তো এখানে বলছে প্রথম 10টি পদের সমষ্টি, তো আমরা এখানে ধরে নেব n তম পদের সমষ্টি। তো n তম পদের সমষ্টি, দেখো ভাইয়া এইখানে যেহেতু ধারার ক্ষেত্রে লগ আছে, তো লগের ক্ষেত্রে আমাদের এগুলো ধরা লাগবে না, n তম পদের সমষ্টি ধরার দরকার নাই। দেখো এগুলো আমি তোমাদের সহজেই শুধু সূত্র অ্যাপ্লাই করে এইগুলো করতে পারবো। তো দেখো 14 নম্বর ম্যাথটা করবো, এবং দেখো এখানে 14 নম্বর ম্যাথটা এবং 15 নম্বর ম্যাথটা একই টাইপের ম্যাথ। দেখো এখানে বসে এখানে দেখো 15 নম্বর ম্যাথটা বসে log2 log প্লাস log 16 প্লাস log 512, তাহলে প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করতে পারছি। একই টাইপের ম্যাথ, যার সূত্র ভিন্ন, ঠিক আছে, একই টাইপের ম্যাথ যার সূত্র ভিন্ন। তো দেখো আমরা যদি 14 নম্বর ম্যাথটা করে দেখো কি আছে। 14 নম্বর ম্যাথটা ক্ষেত্রে যদি তাকাই, দেখো লাগবে প্রদত্ত ধারাটি, এইভাবে লাগবা। দেখো 5 স্টার, এগুলো তোমাদের পরীক্ষায় আসে,
ঠিক আছে, ম্যাথ গুলো খুবই ছোট কিন্তু 4 মার্কের জন্য পরীক্ষায় আসে সৃজনশীলের ভিতরে। দেখো দেখো লগ 2 প্লাস লগ 4 প্লাস লগ 8 প্লাস ডট ডট দশম পদ পর্যন্ত। দশম পদ পর্যন্ত লিখলাম কারণ বছর 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, সেই জন্য লাগবো দশম পদ পর্যন্ত। ওকে, আর এখানে যদি বলতে 12টি পদের সমষ্টি তাহলে লিখতাম দ্বাদশ পদ পর্যন্ত। আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে এখন দেখো লগ 2 প্লাস, এখন কি করবো, এই যে 4 আছে লগের সাথে যে সংখ্যাগুলো আছে এইগুলোকে আমরা ভাঙাবো। ওকে, তো দেখো লগ 2 প্লাস, দেখো লগ 2, এখানে যেহেতু লগ 4 আছে তো এটাকে ভাঙাই লিখতে পারি 2 স্কয়ার, প্লাস লগ যেহেতু এইটা সেটাকে ভাঙাই লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউব লিখতে পারি, প্লাস ডট ডট ডট, আর এখানে যেহেতু দশম পদ আছে দশম পদ পর্যন্ত তো লাগবো প্লাস লগ 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10। এই 10 10 লেখার কারণ হচ্ছে 2 টু দি পাওয়ার 10। ওকে, আর এখানে লগ 2 নেওয়ার কারণ হচ্ছে এইখানে দেখো প্রতি ক্ষেত্রে লগ 2 আছে, যেহেতু প্রতি ক্ষেত্রে লগ 2 আছে তো এইখানেও লগ 2 আমরা নিতে পারি, যদি নেই কোনো সমস্যা হবে না। আর এখানে 10 নেওয়ার কারণ হয়েছে যেহেতু দশম পদ বসে সেহেতু 10 লাগবো, আর এখানে দ্বাদশ বলতো তাহলে লাগতাম লগ টু দি পাওয়ার 12। ওকে, যাই বলবো সেটাই লাগবো। তো এখন দেখো, এখন আমরা জানি কি, আমরা জানি লগ 2 টু দি পাওয়ার, মানে 2 এর উপর যদি পাওয়ার থাকে লগ 2, লগ দেখো লগ 2 এর উপর যদি কোনো পাওয়ার থাকে বা এখানে যে ভেজ বা ভিত্তি থাকবে সেটার উপর যদি কোনো পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা লগের পিছনে চলে আসে। দেখো এখানে লগের পর যে সংখ্যাটা থাকবে সেইটার উপর যদি কোনো পাওয়ার থাকে সেইটা লগের পিছনে চলে আসে। তো দেখো এই 2 এর উপর এখানে কিছু নাই, এখানে কিছু নাই মানে 1 আছে, তো 1টাকে আমরা লগের পিছনে নিয়ে আসবো, তো তার থাকে কি লগ 2 থাকবে। প্লাস এখানে 2 আছে, 2টাকে পিছনে নিয়ে আসবো থাকবে লগ 2, প্লাস এখানে 3 আছে, 3টাকে পিছনে নিয়ে আসবো থাকবে লগ 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 2 থাকবে। ঠিক আছে, প্লাস 10, দেখো তারপর থাকবে কি লগ 2। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো হচ্ছে তোমাদের সূচক লগারিদম আমি শিখেছিলাম। দেখো লগ এখানে যে সংখ্যা আছে, লগ 2 এর পর যদি সংখ্যা থাকে সেইটার উপর যদি পাওয়ার থাকে পাওয়ারটা লগের পিছনে চলে আসে, তাহলে এটা হলো এটা। তো এখন দেখো আমরা যদি কমন নিই, এখানে দেখো প্রতি ক্ষেত্রে লগ আছে সেহেতু আমরা লগ, যদি লগ কি আছে লগ 2 আছে তো আমরা কি করবো লগ 2 কমন নেবো। যদি লগ 2 কমন থাকে কি থাকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10 থাকে। দেখো সেটাই থাকে না কিনা, দেখো সেটাই থাকে, আর লগ 2 কমন নিলাম। তো এখন দেখো এখানে কি আছে 1 2 3 প্লাস 10। ঠিক আছে, দেখো আর এখানে দেখো এখানে কিন্তু 1 2 3 এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, 10 পর্যন্ত আর কি। তো এইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তো 1 2 3 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর দেখো স্বাভাবিক সংখ্যা আর সমষ্টি নির্ণয় সূত্র কি, দেখো আমি এখানে তোমাদের সাইডে লিখে রেখেছি, দেখো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আর এই সূত্রগুলো তোমরা কোথায় পাবা, এই সূত্রগুলো তোমরা এইখানে পাবা। এই যে দেখো এই ছকে দেওয়া আছে 258 নম্বর পেজে, দেখো এই যে এই যে প্রথম সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে দেখো এখানে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। তো এখানে আছে কি দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n। তো এখানে n এর যে মানটা থাকবে সেটি আমরা এখানে বসাবো। তো এই n এর মান এখানে ধরবো 10, তো 10 ইনটু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর এখানে লগ টু আছে লগ 2 লাগবো। তো এখানে দেখো 2 দ্বারা যদি 10 কে ভাগ করে থাকে কত 5, তো 5 ইনটু এখানে 11 10 প্লাস 1 মানে 11, আর এখানে লগ 2 রয়েছে। তো 5 11 55 লগ 2, এটি আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার, ম্যাথটা বুঝতে পারছো। খুবই সহজ ম্যাথ কিন্তু পরীক্ষায় আসে। তো এই ধরনের ম্যাথ খুবই আসে, 5 স্টার দিয়ে রেখেছে। তো দেখো 15 নাম্বার ম্যাথটাও একই টাইপের ম্যাথ, কিন্তু এখানে যা সূত্র ভিন্ন, যেহেতু সূত্র ভিন্ন তো তোমাদের করিয়ে দিছি। তবে এটা করিয়ে দেওয়া উচিত ছিল না, তোমাদের বাসায় কাজ দেওয়া উচিত ছিল। তো যাই হোক আমি তোমাদের 15 নাম্বার ম্যাথটা এবার একটু করাই দিই। দেখো 15 নম্বর ম্যাথে পর আমরা জাস্ট পরে একটা ম্যাথ করবো। দেখো 15 নম্বর ম্যাথটা ছিল এই যে দেখো সেম একই টাইপের ম্যাথ। তো এখানে যেটা দেওয়া আছে সেটি প্রশ্ন তুলে দিব, লাগবো প্রদত্ত ধারাটি। দেখো প্রদত্ত ধারাটি কি দেওয়া আছে সেটা তুলে দিলাম। এখানে দেওয়া আছে দ্বাদশ পদ পর্যন্ত, দ্বাদশ মানে হচ্ছে 12। ওকে, তো দেখো এখানে দেখো আমরা এখানে দেখো লগের সাথে সবসময় ভাইয়া এই ধাপগুলো মনে রাখবা, যে লগের সাথে যে সংখ্যাগুলো থাকবে সেইগুলোকে আমরা ভাঙাবো প্রথমে। তো দেখো লগ 2 আছে, লগ 2 লিখলাম। তারপরে দেখো লগ 2 তো ভাঙানো যায় না, এই 2টাকে তো আর ভাঙানো যায় না, ছোট করা যায় না। তো দেখো এখানে লগের সাথে 16 আছে, তো 16কে যদি ভাঙাই, দেখো 16 যদি লসাগু করি তাহলে লাগতে পারে 2 টু দি পাওয়ার 4 মানে 16। আবার দেখো লগ 512কে যদি লসাগু করে তাহলে লাগতে পারে 2 টু দি পাওয়ার 9। ওকে, আর লসাগু গুলো কিভাবে করে তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো, আর এটা আবার নতুন করে বোঝানোর কিছু নাই। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি 18 বার 2 বলে 6 উইকেট গেছে। হ্যাঁ ঠিক আছে, আরেকটা উইকেট গেছে না, 106 রান। ঠিক আছে, আচ্ছা যাই হোক। ওকে, কামব্যাক করছে তাহলে বাংলাদেশ। তো দেখো যাই হোক এইখানে কি হবে, তাহলে দেখো টু দি পাওয়ার 9 এর এখানে দেখো দ্বাদশ পদ পর্যন্ত এইভাবে এটা লিখলাম, এখানে সমস্যা নাই লিখলাম। ঠিক আছে, আর এখানে এটাও লিখতে পারতাম যে লগ 2 টু দি পাওয়ার 12 লিখতে পারতাম। কি লিখতে পারতাম বলো তো ভাইয়া, লগ 2 টু দি পাওয়ার কত লিখতে পারতাম 12। ওকে, এইটা আমরা কিন্তু এখানে লিখতে পারতাম।
তো এটা লিখলাম না কারণ দেখো লিখলাম না কারণ কি, দেখো প্রথম যে ম্যাথটা 14 নম্বর ম্যাথটা যে করছিলাম, দেখো লগ 2 টু দি পাওয়ার 10, এখানে বস্তু 10তম পাওয়ার, সেখানে আমরা এখানে দেখো এইটা 10 লেখার কারণ আছে। এখানে দেখো কারণটা কি, দেখো এখানে পাওয়ারটার ক্ষেত্রে দেখো 1 2 3, তো 1 2 3 মানে এইভাবে ডট 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 মানে কি, তো এইভাবে যদি চলতে থাকে তাহলে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সেই কারণে আমরা এই লগ 2 টু দি পাওয়ার 10 লিখলাম, কোনো সমস্যা নাই। কিন্তু এইখানে দেখো, এইখানে যে পাওয়ারটা আছে দেখো 1 4 9, তো এইখানে দেখো এইখানে কি স্বাভাবিক সংখ্যার পাওয়ার এইটা, দেখো তাহলে এটা স্বাভাবিক সংখ্যা হলো কিভাবে, দেখো এটা তো স্বাভাবিক সংখ্যা না, দেখো এটা কি স্বাভাবিক সংখ্যা, কোনোভাবেই স্বাভাবিক সংখ্যা না। তো এখানে যদি 1 2 3 এইভাবে থাকতো তাহলে স্বাভাবিক সংখ্যা হতো, কিন্তু এখানে দেখো 1 4 9 মানে এটা গ্যাপ গ্যাপে দেওয়া আছে। তো দেখো সেই কারণে আমরা এখানে লগ 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 টু লগ টু টু দি পাওয়ার 12 লিখলাম না, ওকে। দেখো যদি স্বাভাবিক সংখ্যা থাকতো তাহলে লিখতাম, যেহেতু স্বাভাবিক সংখ্যা নাই সেহেতু লিখলাম না। তো দেখো আর এখন কি করবো, দেখো সেম আগের নিয়মে, যে এখানে লগের পরে যে সংখ্যা থাকে সেটার সাথে যে পাওয়ার থাকবে সেটা লগের পিছনে চলে আসবে, এই যে। তো এখানে 12 পিছনে কিছু, 12 উপরে কিছু নাই মানে 1, তো 1টাকে নিয়ে পিছনে নিয়ে যাবো, আর থাকে লগ 2, এখানে 4 আছে 4টাকে পিছনে নিয়ে যাবে, থাকবে কি 4 লগ 2, আর এখানে আছে 9কে পিছনে নিয়ে যাবে, থাকবে লগ 2 প্লাস ডট 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 10 5 পর্যন্ত। কিন্তু এখন দেখো এখানে দেখো 1 আছে, এখানে পিছনে যে সংখ্যাগুলো আছে দেখো 1 4 9, তো 1 4, তো 1 কে ভাঙাই, সরি 1 কে লিখতে পারি 1 স্কয়ার, আর 4 কে ভাঙাই লিখতে পারি 2 স্কয়ার, 4 কে ভাঙাই লিখতে পারি 2 স্কয়ার, আবার এই যে দেখো প্লাস 9 কে ভাঙাই লিখতে পারি 3 স্কয়ার। তো এইভাবেই লিখবো, প্লাস ডট 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 প্লাস দেবো, এখানে অবশ্যই প্লাস চিহ্ন দেবো, ওকে। আর উপরেরটাই দেখো, এখানে কিন্তু লগ 2 টু দি পাওয়ার 10 এর উপরে পিছনে কিন্তু প্লাস চিহ্ন দিচ্ছিলাম, এই যে ডট ডট ডটের পরে কিন্তু অবশ্যই প্লাস চিহ্ন দিতে হইবে, প্লাস চিহ্ন না দিলে তোমাদের ম্যাথ ভুল হইবে। তো এখানে দেখো ডট ডট প্লাস টু টু মানে 12 উপরে স্কোয়ার। তো দেখো এই যে বলছিলাম না দ্বাদশ, তো সেই এইখানে দেখো কি আছে, 1 2 3, এখানে দেখো স্বাভাবিক সংখ্যা আছে। এখানে যে তোমাদের স্বাভাবিক সংখ্যা কিভাবে বুঝলাম, দেখো এখানে 1 2 3, এই যে সংখ্যাগুলো এগুলো স্বাভাবিক সংখ্যা, ডট 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 স্বাভাবিক সংখ্যা। আর এখানে যে পাওয়ার আছে, স্বাভাবিক সংখ্যা তো অবশ্যই আছে, আর কিন্তু এখানে পাওয়ার গুলো আছে, পাওয়ার হচ্ছে সেম পাওয়ার গুলো যেহেতু সেম, সেহেতু এখানে 12 লেখে আমরা এখানে পাওয়ার দিতে হইবে, পাওয়ার 2 দিতে হইবে, এখানে অবশ্যই দিতে হইবে, আর না দিলে কিন্তু ভুল হইবে। যেহেতু এখানে স্বাভাবিক সংখ্যার উপর পাওয়ার আছে, পাওয়ার গুলো 2 আছে, আর এখানে প্রত্যেকের উপরে 2 মানে তাহলে 12 উপর অবশ্যই 2 দিতে হইবে। তো এখন দেখো আমরা এখান থেকে লগ 2 কমন নিব, তো যদি লগ 2 কমন নাই থাকে কি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 12 স্কয়ার মানে 12 স্কয়ার। তো এইটা কি দেখো, এইটা কি মানে স্কয়ার মানে কি বর্গ। তো দেখো এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, তো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় সূত্র কি, দেখো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় সূত্র কিন্তু তোমাদের বইতে আছে, ওই যে সবটাই। তো আমি এখানে তোমাদের লিখে রেখেছি, দেখো এই যে দেখো লগ, এই দেখো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট প্লাস n স্কয়ার সমান লিখতে পারি স্বাভাবিক সংখ্যা বর্গ নির্ণয় সমষ্টি সূত্র n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, ওকে। 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হইবে। তো দেখো তাহলে এই n এর জায়গায় কি বসাবো, 12 বসাবো। তো দেখো তাহলে কি করলাম, এই যে 12 বসাইলাম, প্লাস 12 প্লাস 1 ইনটু 2 ইনটু এই যে সূত্রে 2 ইনটু n এর মান 12 প্লাস 1, আর নিচে থাকবে কি 6, এই সূত্র 6, আর এখানে log 2। তো এখন দেখো 6 দ্বারা যদি 12 কে কাটি থাকে হয় 2, আর 12 যোগ 1 মানে 13 ইনটু 13 ইনটু দেখো 12 দুগুণে 24, আর এই 25 লগ 2, এই যে লগ 2। তো এখন দেখো কত হয়, এই তিনটা যদি গুণ করি তাহলে হয় 650 লগ 2 হয়, ঠিক আছে। তো এইটি আমাদের অ্যান্সার, আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আর যদি বুঝতে অসুবিধা হয় আবার অবশ্যই আবার ক্লাসটা করবে, তাহলে আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারবে। তারপর এরপরে যদি আমরা লাস্ট ম্যাথে চলে যাই, একদম লাস্ট ম্যাথে ভাইয়া, আমাদের ক্লাস আমি 1 ঘন্টার উপরে চলছে, তো যাই হোক একদম লাস্ট ম্যাথটা করবো। দেখো 18 নম্বর ম্যাথটা দেখো, তো আমাদের 14-15 শেষ। আর 16 নম্বর ম্যাথ বুঝেছিলাম যে 16 নম্বর ম্যাথ এবং কোনটা বলতো, 16 নম্বর ম্যাথ এবং 12 নম্বর ম্যাথ একই টাইপের ম্যাথ, আর এই 17 নম্বর ম্যাথ এবং কত নম্বর ম্যাথ এখানে বলতো, দেখো 17 নম্বর ম্যাথ এবং 13 নম্বর ম্যাথ একই টাইপের ম্যাথ, এগুলো তোমরা বাসায় করবে অবশ্যই। আর 18 নম্বর 19 নম্বর এইটা হচ্ছে অন্য টাইপের ম্যাথ, তো এইটা 5 স্টার, এগুলো খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এই ধরনের ম্যাথ আমাদের 13.1 করাইছিলাম, কিন্তু এইখানে সূত্র ভিন্ন। তো দেখো 18 এবং 19 এইখান থেকে আমরা একটা ম্যাথ করব। তো দেখো 18 আমরা যদি এইখান থেকে 18 বা 19 এইখান থেকে আমরা কোনটা করবো, 18 নম্বর ম্যাথটা যদি করি, দেখো 18 নম্বর ম্যাথটা কি বলা আছে, দেখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, ঘন মানে কি কিউব, তো ঘনের সমষ্টি আছে কি 441 হলে n এর মান নির্ণয় করতে বলছে, এবং ওই সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করতে বলছে। এখানে আমাদের অ্যান্সার দুইটা বের করতে হবে, একটা হচ্ছে n এর মান এবং ওই সংখ্যাগুলোর সমষ্টির মান। তো দেখো আমরা ধরবো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি। তো
আমরা জানি কি, আমরা জানি প্রথম এন সহ স্বাভাবিক সংখ্যা গণের সমষ্টি নির্ণয়ের সূত্র কি, সূত্র যেটা জানি আর কি, সূত্র জানি কোনটা বলতো? সূত্র দেখো ভাই, এই যে সূত্র, সরাসরি সূত্র, ওই যে একটা ছকে যে সূত্রগুলো দেখাইছিলাম, এই যে স্বাভাবিক সংখ্যা ঘন মানে কি কিউব, তো 1 2 3 গুলো তো স্বাভাবিক সংখ্যা, আর ঘন মানে কিউব, তো তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই হইবে। তো আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সূত্র হচ্ছে এইটা, তো সেইটি আমরা এখানে লিখবো। তো সেইটা যদি হয় এখানে, তাহলে প্রশ্ন কি বলছেন? প্রশ্ন বলছে ঘনের সমষ্টি এত হলে, 448 হলে, তো সূত্রটা যদি হয় এন সংখ্যক সূত্রটা যদি এইটা হয়, তাহলে লিখতে পারি এইটা সমান সমান লিখতে পারি কত, 441 লিখতে পারি, এই সূত্রটা সমান সমান লিখতে পারি 441। তাহলে এখান থেকে আমরা এন এর মান বের করতে পারবো, সেটাই লিখবো। দেখো আমরা জানি, এই যে দেখো, আমরা জানি কি জানি, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এইটা, যার সূত্র ভাইয়া। তো এই সূত্র, ওই যে শখের যে সূত্র তিনটা তোমাদের দেখাইছি ইতিমধ্যে, ওই সূত্র কিন্তু অবশ্যই মনে রাখবে। দেখো ওই সূত্র কিন্তু তোমাদের এই অধ্যায়ে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা রোল পালন করে এখানে এই অধ্যায়ের ম্যাথগুলো করার ক্ষেত্রে। তো অবশ্যই অবশ্যই সূত্র তিনটা মুখস্থ করে ফেলবে, বারবার পরে মুখস্থ করে ফেলবে করে। তো দেখো যদি সমষ্টি নির্ণয় সূত্র, তো এটা তো লিখতে পারি এইটা সমান সমান 441, শর্ত মতে বা প্রশ্ন মতে লিখতে পারি এটা সমান সমান 441, অবশ্যই অবশ্যই 441 হবে। তো এখন দেখো, এখন আমরা কি করব? দেখো এখানে যেহেতু বর্গ আছে, তাহলে আমরা কি করব, এই 441 কে আমরা বর্গ করব, ওকে। তো সরি, 441 কে যদি আমরা ভাঙাই, দেখো আমরা কি করবো, প্রথমে 441 কে ভাঙাবো, তো ভাঙাইতে কিভাবে, এটাকে লসাগু করবো। তো লসাগু করলে কি হয়, 21 কে যদি স্কোয়ার করি তাহলে 441 হয়, ওকে। এইটা তোমরা মনে রাখবা। 21 কে কিছু এক্সেপশনাল তোমাদের ম্যাথ আছে বা সংখ্যা আছে, যেগুলো তোমাদের মনে রাখতে হবে। যেমন 441, তারপরে কত 144, তারপরে কত 241, তারপরে 121, তো এইগুলো আর কি মনে রাখবা। তো দেখো এই 21 কে স্কোয়ার করলে 441 হয়। তো এখন কি করবো, যেহেতু উভয় পক্ষে স্কোয়ার আছে, তো এটাকে আমরা যদি বর্গমূল করি, কি করবে, বর্গমূল করি, তাহলে স্কোয়ার রুটে কাটা যায়, স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে থাকবে কি, থাকবে এইটা সমান এইটা থাকবে সমান, এখানে 21 থাকবে, ওকে। তো স্কোয়ার বাদ হয়ে যায়। তো এখন দেখো কি করবো, এখন আমরা আর গুণন করবো, ওকে। তো দেখো এইটা ইন্টু 1 মানে এইটা উপরেরটা, আর এখানে 21 দুগুণে 42। তো আমরা এখানে এইটা ডান পক্ষটা আমরা বাম পক্ষে নিয়ে আসবো, তাহলে হবে কি মাইনাস, আর এখানে এটা গুণ করবো, এন 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 মানে এন স্কোয়ার, আর প্লাস এন অক্ষে এন, আর এটা বাম পক্ষে, ডান পক্ষটা বাম পক্ষে নিয়ে আসলে মাইনাস হয়। আর এখন দেখো, এখন আমরা এটা কি করবো, লসাগু করবো। এই সমীকরণটাকে আমরা লসাগু করার মানে উৎপাদকে বিশ্লেষণ করে মিডল টাইম বের করবো। তো এখানে এমন দুইটা আমরা সংখ্যা আনবো, এখানে এইখানে আমরা এমন দুইটা সংখ্যা আনবো যেটা যোগ বিয়োগ করলে মাঝের সংখ্যা সমান হইবে, মাঝের সংখ্যা সমান হইবে, এবং গুণ করলে, অবশ্যই গুণ করলে এই প্রথম এবং শেষ সংখ্যা দুইটার গুণফলের সমান হইবে, ওকে। তো দেখো এখানে প্রথম এবং শেষ, এখানে এন স্কয়ার সাথে অন আছে, তো অনের দ্বারা 42 গুণ করলে মানে 42 হয়, ঠিক আছে। তো এমন দুটো সংখ্যা আনবো তো যাতে 42 গুণ করলে, তো দেখো 6 7 42, তো 6 7 42, ঠিক আছে, 42 হয়। আর এই সংখ্যা দুইটা হয় গুণ করলে 42 হয়। আবার দেখো 7 আর 6 যদি বিয়োগ করি তাহলে দেখো কত হয়, 7 থেকে যদি 6 চলে যায় থাকে এন, তো সেই তাহলে তো ঠিক আছে, এই যে এন এন এনই হয় এখানে। তাহলে আমরা কি করবো, 6 7 42 লিখবো। তো এখন লাগবে এন স্কয়ার প্লাস 7n মাইনাস 6n মাইনাস 42। এই যে আশা করি তোমরা বুঝতে পারতেছো কিভাবে এখানে হয়েছে। আচ্ছা, বাংলাদেশের জন্য টার্গেট 114, আসলে কি 114টি টার্গেট ভাইয়া? আমাকে একটু বলো তো, আসলে কি 114টি টার্গেট? তাহলে তো জেতা উচিত। আর দেখো পাকিস্তানের মতো আবার বাংলাদেশ ভাইয়া, হ্যাঁ, ডাইলে দেয় একদম, পান্তা ভাত আর কি বলবো আলু ভর্তা দিয়ে ডাইলে দিতে পারে, বলা যায় না। তবে জেতা উচিত, বাংলাদেশ এই ধরনের ম্যাচে জিতবে আশা করি। বাংলাদেশ যখন অল্প রানে টার্গেট দেয়, মানে বাংলাদেশের অপোজিট যে দল, বাংলাদেশের বিপক্ষে যে দল থাকে, ওইটা যদি অল্প রানে টার্গেট দেয়, তাহলে বাংলাদেশ দেখা যায় ওই অল্প রানটা আমরা খেলে আমরা ওইটা জেতার সম্ভাবনা বেশি থাকে বাংলাদেশের ক্ষেত্রে। তো আশা করি জিততে পারে, জেতার সম্ভাবনা বেশি, ওকে। যদি বেশি রান হইতো তাহলে জিততে পারতো না, মানে বাংলাদেশের যেমন চাপ হয়ে যায়, মানে যত আমরা তো অনেক খেলা দেখেছি, তো ওই খেলা অনুযায়ী আর কি বলছি। তো দেখো তাহলে আমাদের এখানে কি কি আসে, এখন আমরা এখানে এন কমন নিব, এন স্কয়ার এখান থেকে এন কমন নেবো, থাকবে কি এন, এন প্লাস 7, মানে থাকবে কি এই এন ইন্টু এন মানে এন স্কয়ার, আর প্লাস 7 মানে 7, এখান থেকে প্লাস 7 মানে 7n, আর মাইনাস 6 কমন নেবো, থাকবে কি এই এন প্লাস 7n, এখানে যেটা থাকবে ব্র্যাকেটের ভিতরে, এখানে ব্র্যাকেটের ভিতরে সেম সংখ্যাই হবে আর কি, সেম রাশি হবে আর কি। তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 6n, আর প্লাসে মাইনাসে মাইনাস 6 7 42, ওকে, ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা এখন কমন নিব, তো এখন লাগতে পারে n প্লাস 7 ইন্টু n মাইনাস 6 সমান সমান 0। এখন লাগবে হয়, দেখো
এখন লাগবো কি হয় n প্লাস 7 ইকুয়াল টু 0, অতএব n সমান সমান -7 হয়। এটা বাম পক্ষেরটা ডান পক্ষে চলে গেলে মাইনাস। প্রশ্ন কি বলছে এখানে দেখো -7 যা গ্রহণযোগ্য নয়। দেখো -7 গ্রহণযোগ্য নয় কারণ কি, দেখো পদ সংখ্যা ঋণাত্মক হইতে পারে না। দেখো -7 গ্রহণযোগ্য নয় কারণ কি, দেখো এইখানে যে বলছিল পদ সংখ্যা n এর মান নির্ণয় করতে বলছে, তো এখানে বলছে যে পদ সংখ্যা ঋণাত্মক হইতে পারে না। ঠিক আছে, সে কারণে আমরা -7 কে বাদ দিয়ে দেবো। তো অথবা যেটা থাকে n-6 0, তাহলে লিখতে পারো অথবা n সমান সমান 6, এইটা মাইনাস হচ্ছে ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে। তো এইখান থেকে আমরা এন এর মানটা বের করতে পারছি, যেহেতু প্লাস আসছে এইটা আমাদের অ্যান্সার। কিন্তু আরো একটা প্রশ্ন বলছে, দেখো প্রশ্নে আরো একটা অংশ বলছে, আরো একটা পার্ট আছে যে বলছে কি এন এর মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করো। আর এখানে বলছে কি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তো স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয়ের সূত্র কি বলতো, এটা একটু কমেন্টে বলো তো, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় কি। দেখো এই যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার আমরা জানি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কি দেখো। আচ্ছা আমরা কোনটা করতে আছে, 18 নম্বর। ওকে, বলছে কি এবং ওই সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করতে বলছে। ও এখানে বলছে ওই সংখ্যাগুলো সমষ্টি মানে কি, তাহলে ওই সংখ্যাগুলো মানে স্বাভাবিক সংখ্যা, ওই সংখ্যাগুলো মানে কি স্বাভাবিক সংখ্যা। কারণ কি দেখো এখানে প্রশ্নে বলছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, তাহলে এখানে গণ হইবে না। গণ হইবে এখানে প্রথম টাইপের ক্ষেত্রে, মানে প্রথম ভাগের ক্ষেত্রে যেটা হবে সেইখানে গণের সূত্র অ্যাপ্লাই হইবে। ঠিক আছে, গণেশ সূত্র অ্যাপ্লাই করলাম। এই যে এইটা হচ্ছে গণেশ সূত্র আর কি, প্রথম টাইপের। আর পরের যে অংশটা বলছিল, পরের যে টাইপটা বলছিল কি ওই সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করতে। ওই সংখ্যাগুলো কোন সংখ্যা, ওই সংখ্যাগুলো হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, তাহলে এখানে স্বাভাবিক সংখ্যা সূত্র অ্যাপ্লাই করবো অবশ্যই। তো লাগবে অতএব আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি কি n × n+1 ডিভাইডেড বাই 2। আর প্রশ্ন বলছিল কি ওই সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করতে বলছে। তো ওই সংখ্যা কোন সংখ্যা, ওই সংখ্যা হচ্ছে ওই যে n এর মান যেটা আর কি। তাহলে n এর মান পেয়েছিলাম কত, 6। তাহলে লাগবে কি অতএব ছয়তম মান 6টি স্বাভাবিক সংখ্যা সমষ্টি n এর জায়গায় 6 বসাবো। তো যদি 6 বসাই তাহলে আমরা যদি সমাধান করি তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তো দেখো তাহলে কি হয় 6 × 6 + 1 ডিভাইড বাই 2। তো এখন 2 দ্বারা যদি 6 কে ভাগ করে থাকবে 3, বা এইভাবে করতে পারো বা এইভাবে করতে পারো। 6 × 6 + 1 মানে 7। তাহলে দেখো 6 এর সাথে 42 ডিভাইড বাই 2, আর এখানে তো 2 তো রয়েছে ডিভাইড বাই 2, 2 দ্বারা 42 কে ভাগ করলে হয় 21। তো এইটাই আমাদের নির্ণয় আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। আর আজকের ক্লাস এই পর্যন্ত ভাইয়া। আর আজকের ক্লাসে আমাদের ধারার অধ্যায় শেষ। আর আজকে যে অধ্যায়গুলো তোমাদের করিয়েছি বা যে অধ্যায়ের ম্যাথগুলো করিয়েছি, আশা করি ইনশাআল্লাহ তোমাদের বোর্ড পরীক্ষা বলো, টেস্ট পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষায় তোমাদের স্কুলের পরীক্ষা বলো, এই অধ্যায় মানে এই টাইপের এই ধরনের ম্যাথ থেকেই তোমাদের ঘুরিয়ে ফিরে আসবে। ঠিক আছে, তো এইখানে দেখো এই যে 20 নাম্বার এবং 21 নাম্বার যে দুইটা ম্যাথ আছে, এই ম্যাথ দুইটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এইটাও তোমাদের 5 স্টার দিয়ে রাখতে পারো। আর এই যে 18 নাম্বার 19 নাম্বার থেকে তোমাদের 18 নাম্বার করিয়েছিলাম, করিয়ে দিয়েছি আমি ইতিমধ্যে। আর তোমার 19 নাম্বার তোমাদের বাড়ির কাছ থেকে 19 নাম্বার ম্যাথটা করবা। ঠিক আছে, আর এই যে করে আমাদের জাহিদুল ম্যাথ যে গ্রুপ আছে, গ্রুপে অবশ্যই পোস্ট করবেন। আর দেখো 19 নাম্বার এবং 20 নাম্বার এবং 21 নাম্বার একই টাইপের ম্যাথ। তো এখানে দেখো 5 স্টার দিয়ে রেখেছে, এগুলো পরীক্ষা সম্ভাবনা খুবই বেশি থাকে, খুবই সহজ ভাইয়া। এখানে দেখো বসে দেখা যায় এইটা সমান সমান এইটা। দেখো এটা তোমাদের একটু বুঝাইয়ে দিই, জাস্ট একটু বুঝাইয়ে দিই। তাহলে দেখো এখানে কি আছে, দেখো এখানে আছে স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে, আর এখানে আছে কি ঘন দেওয়া আছে, ঘন মানে কিউব। তো এখানে প্রথমে কি করবো, এইটা ডান পক্ষ ধরবো আর এটা বাম পক্ষ ধরবো। তো ডান পক্ষ ধরার প্রথম বাম পক্ষ ধরে বাম পক্ষের কাজটা আগে করবো। তো যেহেতু এটা বাম পক্ষ এটা, তো এখানে অ্যাপ্লাই করে যে মানটা আসবে সেইটার উপরে আবার স্কোয়ার দিতে হইবে। তো সেইটার স্কোয়ার করার পর যে সমাধান করার যে মানটা আসবে সেটা যদি বাম পক্ষে সমান হয় তাহলে আমাদের এটা আশা করি দেখানো হয়ে যাবে। আশা করি সমান আসবে ইনশাল্লাহ। যেভাবে বলছি সেভাবে করলে ইনশাল্লাহ ম্যাথটা পারবা এবং হয়ে যাবে 100%। আর যে সূত্র এগুলো করিয়ে দিই নাই, কারণ এই ম্যাথ দুটো করিয়ে দিব না, কারণ ইতিমধ্যে এই ধরনের ম্যাথ আমাদের করিয়েছি। কোনটা কোনটা বলতো, এই যে 15 নম্বর এবং 16 নম্বরের ম্যাথের ভিতরে আর মাত্র 1-2 মিনিট সময় নেবে। তো দেখো, তো আশা করি এইভাবেই আর কি। এইখানে কি করবো, ঘনের সমষ্টির সূত্র অ্যাপ্লাই করবা, আর এখানে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র অ্যাপ্লাই করবা। আর এই সূত্রগুলো কোথায় পাবো, ওই ছকে দেওয়া আছে। আর একদম ইজি ম্যাথ ভাইয়া। তারপর দেখো 21 নম্বর ম্যাথটা কি বলা আছে, দেখো এখানে উপরে আছে ঘন আর নিচে আছে স্বাভাবিক সংখ্যা, আর এটা সমান সমান 221 সালে এন এর মান নির্ণয় করতে বসে। তো এখানে জাস্ট কি করবে, এখান থেকে আমরা সমাধান করে এন এর মান নির্ণয় করবো। তো প্রথমে কি করবে, এটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে দেখো প্রথমে কি করবো, ঘনের সূত্র অ্যাপ্লাই, স্বাভাবিক সংখ্যার ঘনের সূত্র অ্যাপ্লাই করবা, আর নিচেটা স্বাভাবিক সংখ্যার সূত্র অ্যাপ্লাই করে এখান থেকে আমরা এন এর মানটা বের করবো, তাহলে আমাদের হয়ে যাবে। আর আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।
অবশ্যই ভাইজান দোয়া করবে। আর আমাদের ক্লাস সেভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে। প্রতি সপ্তাহে শনিবার, সোমবার এবং বুধবার রাত 8:30 মিনিটে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ভাইজান দোয়া করবে। আজকে ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।